প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পরো আমাদের আজকে এটা প্রথম আয়োজন। আদর্শ পাবলিকেশনের সহযোগিতায় আমরা এই আয়োজন করেছি। আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় লেখক রাগিব হাসান। রাগিব, তোমাকে স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই আড্ডায় নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমি পাঠকদের একটু বলে রাখি আর কি। আমি আর রাগিব যেহেতু ইউনিভার্সিটিতে পড়ছি এবং আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন জুনিয়র সিনিয়র এই জিনিসটা মেনটেন করি, তখন আমরা এই তুমি বলি, তো প্রকাশ্যে বলি। আচ্ছা, কেউ যেন না ভাবে যে আমি একটু বয়সে বড় বলে আর কি সুযোগটা নিচ্ছি। হ্যাঁ, তো রাগিব, আমরা শুরু করতে চাই ধরো তোমার পড়াশোনা দিয়ে। তো তুমি তো চট্টগ্রামে পড়ছো, কলেজের স্কুল, তাই না? জি, তারপর আমি চট্টগ্রাম চট্টগ্রাম কলেজ, কলেজে পড়েছি, চিটাগাং কলেজে পড়েছি, তারপর আমি বুয়েটে পড়ি। বুয়েটে এসে কম্পিউটার সায়েন্সে তুমি পড়তে আসলে, তাই না? জি, কম্পিউটার সায়েন্স। তোমার বুয়েট লাইফটা একটু বলো, কারণ বুয়েট লাইফটা হয়তো নিশ্চয়ই তোমাকে পরবর্তী জীবনে প্রভাবিত করছে অনেকখানি। বুয়েট লাইফে আমি আসলে আমার সেটি প্রথম বাসার বাইরে থাকা। আমি বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে চট্টগ্রামে। তা আমার জন্ম চট্টগ্রামে এবং আমি মোটামুটি 18 বছর বয়স পর্যন্ত চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রাম কলেজে স্কুলে পড়েছি, চট্টগ্রাম কলেজে পড়েছি। তো সেটা সবটাই কিন্তু বাসা থেকে। তা আমার বুয়েটের কোচিং করতে আসার জন্য প্রথম আসলে ঢাকা শহরে আসা। আমার মামার বাসায় থেকে কোচিং করেছি, তারপর পরবর্তীতে যখন বুয়েটে পড়ছি বুয়েটের হলে প্রথম দিন থেকে এসে উঠেছি। তো সেটা আসলে প্রথমবারের মতো বাসার বাইরে থাকা, প্রথমবারের মতো আম, তো একটা মানে ভালো কথা জিজ্ঞেস করি, তুমি কি প্রথম দিন এসে হলে উঠতে পারছিলা? প্রথম দিন এসে আমার খুব ভালো ছিল যে প্রথম দিন এসে হলে উঠতে পেরেছিলাম। নিজের রুমে উঠতে মানে আমাকে যে রুমে দেখা হচ্ছে সে রুমে উঠিনি, আরেক রুমে উঠেছি, কিন্তু যে রুমে উঠছিলাম সেই রুমটা আমার পছন্দ হয়ে গেছিল। পরবর্তীতে হলে পোস্ট বলে সেই রুমে ট্রান্সফার করে নিয়েছিলাম এবং পরবর্তীতে খুব ভালো ভালো কয়েকজন রুমমেট পেয়েছিলাম। তুমি কি এই কোন হলে ছিল? আমি রশিদ হলে? রশিদ হলে ছিলাম। আচ্ছা, বলো আর বলো। তা আমি আমাদের রশিদ হলটাকে নিয়ে বলছি, এটা আমি একটা অনলাইনে একটা সিরিজ লেখা লিখেছিলাম যে রশিদ হলের চিড়িয়াখানা। চিড়িয়াখানা কেন বলতাম, মানুষ তো ভাবে যে বুয়েটের হল মানে হচ্ছে পড়াশোনা, বিশাল ভাবে পড়াশোনা চলছে, কিন্তু আসলে রশিদ হলের মধ্যে আসলে পুরা দুনিয়ার সবকিছুই হতো। হয়তো সবকিছু হতে বলতে চাচ্ছি, রশিদ হলে একমাত্র হল যেখানে আহ মানুষের জীবনের বড় বড় মাইলস্টোন, কি জন্ম মৃত্যু বিয়ে, এগুলো হচ্ছে বড় বড় মাইলস্টোন। এর মধ্যে জন্ম ছাড়া সবগুলা রশিদ হলে হয়েছে। আমি আসার ঠিক আগে আগে এসেই শুনলাম যে তুমি তো অল্প কয়েকদিন ধরে বিয়ে মিস করলাম। বিয়ে মানে হলের মধ্যে বিয়ে কি? শুনলাম যে তার অল্প কয়েক সপ্তাহ আগেই আমাদের রশিদ হলে গেস্ট রুমে বিয়ে হয়েছিল। তো ও, এই সেই বিয়ে মিস করছি। তারপর রশিদ হলে কিছু আনফরচুনেট মৃত্যু হচ্ছে, সেটা হচ্ছে, এবং প্রায় বিভিন্ন রকমের সব মজার মজার ঘটনা ঘটতো। তো মাঝে মাঝে কেউ কেউ ভূত দেখতে পেতো, আমি নিজেও মাঝে মধ্যে ভূত সেজে কয়েকজনকে, আমার বন্ধু কয়েকজনকে ভয় দেখেছি, এরকম হিস্ট্রি আছে। তো একবার হল বন্ধ হয়ে গেছে, তো কেউ নাই, আমি আছি, কারণ আমি কিছু ছাত্রকে প্রোগ্রামিং শিখাতাম, তাদের জন্য আমি হলে থাকতাম। তো একদিন আম, রাত্রে 2টার সময় আমি বাথরুমে দাঁত ব্রাশ করে আসছি, দেখি যে আমার বন্ধু রুমে বাতি জ্বলছে, আমি ভাবলাম যে ওকে একটু ভয় দেখানো যাক। তখন হরলিক্স না কোন কোম্পানির একটা মুখোশ দিত, মুখোশটা ছিল হচ্ছে ফ্লোরোসেন্ট, মানে ওইটাকে আলোর সামনে ধরে চার্জ করে রাখলে একটু পরে ওটা অন্ধকার জল জল করে চলে। তা আমার মাথায় তখন বুদ্ধি আসলো যে আমার বন্ধুকে ভয় দেখাবো। তো হুমায়ুন আহমেদের নায়কদের মতো আমার বন্ধুর নামও হিমু, এবং সে বন্ধুটা হিমালয়ের মধ্যে খুব সহজ সরল ছিল। তো আমি করলাম কি, ওই মুখোশটাকে আলোতে চার্জ করে তারপর আমি নেমে দেখলাম যে আমার বন্ধু তখন দাঁত ব্রাশ করছে। তা আমি গিয়ে ওর রুমের মধ্যে ঢুকে পড়ে বাতি নিভিয়ে দিয়ে মুখোশ করে ওর বিছানায় বসে থাকলাম। তারপর আমি দেখলাম যে আমার বন্ধু আসলে আসছে, বাইরে থেকে আসছে, এসে দেখলাম বাতি তো জ্বেলে গেছিলাম, কিন্তু এখন দেখি বাতি বন্ধ। তো আস্তে করে দেখি দরজা খুলছে। তা আমি তখন খুব নাকি শুরু করলাম, হাই হিমু, কেমন আছো তুমি? তো এইটা শুনে ওটা বিশাল চিৎকার দিয়ে রাত 2টার সময় অন্ধকার রুমের মধ্যে কেউ একজন বলছে নাকি সুরে হিমু কেমন আছে, এবং তার মাথাটা মানুষের কঙ্কালের মতো দেখা যাচ্ছে। তো বিশাল একটা চিৎকার দিয়ে পড়ে গেল। তো আমি তাড়াতাড়ি গিয়ে ওকে উদ্ধার করলাম, কারণ ও আবার মানে হার্ট অ্যাটাক হয়েছে নাকি। এই টাইপের অনেক মজার মজার ঘটনা ঘটতো আর কি হলে। আর তুমি তো বুয়েটের লাইফের কথা যদি বলেন, বুয়েটের আম, আমাদের লাইফ মানে বুয়েটের খুব সৌভাগ্য হচ্ছে যে খুব ভালো ভালো সব শিক্ষক পেয়েছি। আমাদের শ্রদ্ধেয় কাকোবাস স্যারকে পেয়েছি ওই সময়ে। ওনার সম্পর্কে বলতে হবে যে উনি আসলে সেই সময় থেকে, অর্থাৎ আমরা যখন আন্ডার গ্রাজুয়েটে পড়তাম তখন থেকে আমাদেরকে খুব
মানে খুব ইন্সপায়ার করতেন যে রিসার্চের লাইনে এবং প্রোগ্রামিং কন্টেস্ট লাইনে নিয়ে আসার জন্য। তো আমাদের কয়েক বন্ধুকে যাদেরকে দেখে ওনার মনে হচ্ছে যে এরা হয়তো রিসার্চ করতে পারবে, তো তাদেরকে উনি প্রায়ই বাসায় নিয়ে আসতে চাইতেন। তা আমাদের তখন বয়স কম, আমাদের তখন রিসার্চে অতটা ইন্টারেস্ট নাই। তো উনি আমাদেরকে, আমি এতদিনে বুঝতে পারছি যে উনি আমাদেরকে আসলে মানে খাবার দাবার লোভ দেখিয়ে, নাস্তার লোভ দেখিয়ে ওনার বাসায় নিয়ে আসতেন। উনি সন্ধ্যাবেলায় আমাদেরকে বলতে সন্ধ্যাবেলা চলে আসো, তো ওনার বাসায় গেলাম, স্যার অনেক মজা মজা পারে, ভাবি অনেক মজা মজা নাস্তায় আমাদেরকে দিতেন। আমাদের তখন খুব মানে বয়স কম, উঠতে পারছে এবং পেটে খুব খিদা, কাজে খাবার দাবার পেলে, নাস্তা পেলে আমরা যে কোনো জায়গায় চলে যেতে রাজি। তো সেই নাস্তার লোভেই স্যারের বাসায় আমরা রেগুলার যেতাম এবং স্যার বিভিন্ন রিসার্চের কথা বলতে, রিসার্চের কাজ বলতে, সেগুলো নিয়ে আমরা কাজ করতাম, কিন্তু আমাদের মন আসলে পড়ে থাকতো নাস্তাতে। স্যারকে হয়তো কথাটা বলা হয়নি কখনো, আজকে এই চান্সকে বলে ফেললাম। তো কিন্তু সেই নাস্তার লোভে যেতে যেতেই আস্তে আস্তে আমরা সবাই খুব মজা পেয়ে গেলাম, রিসার্চে মজা পেলাম, আবার প্রোগ্রামিং কন্টেস্টে মজা পেয়ে গেলাম। তো এইগুলা এইটার জন্য বলতে হচ্ছে আমাদের রিসার্চের লাইনে নিয়ে আসার জন্য এবং প্রোগ্রামিং এ ইন্টারেস্ট করার জন্য স্যারের, কায়কোবাদ স্যারের বিশাল একটা অবদান আছে। আর আরেকটা ঘটনা মনে পড়লো যে একবার আমি মনে হয় ছুটির দিনে, শুক্রবারে মনে হয়, তো সকালবেলা ঘুমাচ্ছি, হলের মধ্যে খুব আরাম করে ঘুমাচ্ছি, শীতকাল মনে হয়, লেপুর টেপ মুড়ি ঘুমাচ্ছি। তো এমন সময় দেখি সকাল 8টার সময় কে নক করছে দরজায়। আমি তো মহা বিরক্ত যে ঘুমটা নষ্ট করে কে আসছে এটা। আমি বললো কে কে, তখন দেখি যে বাইরে থেকে জবাব এসে হলো, আমি কায়কোবাদ, রিসার্চের কাজটা করা হয়েছে নাকি দেখতে এসেছি। তো আমার তোমার রুমে চলে আসছে? জি, হলে চলে আসছে, রশিদ হলে এসে সকাল 8টার সময় দরজা নক করে স্যার চেক করছেন যে রিসার্চের কাজটা কেমন হয়েছে। তো এইটা মানে আমার বুয়েট লাইফে আমার নিজের আত্মীয় স্বজন কেউ আমার হলে এসে খোঁজ করতে আসেনি, সেখানে কায়কোবাদ স্যার এসে আমার রুমে এসে রিসার্চের খবর নিয়ে যাচ্ছেন। তো এটা যে কত বড় একটা ব্যাপার, সেটা আসলে আমি নিজে যখন শিক্ষক হয়েছি তখন আমি বুঝতে পারি যে ছাত্রদের প্রতি কতটা ডেডিকেশন থাকলে হলে গিয়ে সকালবেলা রিসার্চ করছে নাকি ছেলেরা সেটা ব্যাপারে খবর দিতে পারে। তো এইটাই আর কি, বইটা এভাবে করে খুব ভালো ভালো খুব শিক্ষক এবং চমৎকার কিছু ক্লাসমেটের সাহায্য যেমন সময়টা কেটেছে। তুমি তো বুয়েটে শিক্ষক হলে, তাই না? জি, আমি বুয়েটে 6 মাসের মতো শিক্ষকতা করেছি। আমি পাশ করার পরে এক সেমিস্টার ওখানে পড়েছি, আর তারপর আমি পিএইচডি করতে আমেরিকা চলে আসি। তোমার ধরো, আমরা তো এখন অনেকে তোমাকে বিশেষ করে ফেসবুকেও লেখালেখি করতে থাকে, এবং তোমার অনেকগুলো বই, তো কয়টা বই তোমার হলো এই পর্যন্ত? আমার 6টা বই হয়েছে। 6টা বই হয়েছে, ফাইন। তো তুমি কখন লিখতে শুরু করলা? আমি আসলে লেখালেখি অতটা করতাম না বুয়েটে থাকার সময়, কারণ তখন পড়াশোনাতে খুব বেশি জোর দিচ্ছি। পরে আমি যখন মানে অনলাইনে জগৎটা আস্তে আস্তে খুলতে শুরু করলো, আর্লি 2000 থেকে 2003 সালে আমি পিএইচডি করতে আসি। তারপর 2004-5 সালের দিক থেকে আস্তে আস্তে অনলাইনের জগৎটা খুলতে শুরু করলো। অনলাইন জগৎ খুলতে শুরু করলো বলতে বোঝাচ্ছে যে এর আগে পর্যন্ত আসলে অনলাইনে অনেক কিছু তো, কিন্তু অনেক কিছু ছিল, ওয়েবসাইট ছিল, এটা ওটা ছিল, সব ইংরেজিতে। আমরা 1999 থেকে ওয়েবসাইটের কাজ টাজ করি বা এরকম করি, সেগুলো সব ইংরেজিতে হতো। কিন্তু আমরা যখন মানে তখনও বাংলা ছিল, কিন্তু সেটা মানে ইউনিকোড বাংলা না, ইউনিকোড বাংলার আগের যুগ, এবং তখনকার টাইপিং সিস্টেম খুব মানে ঝামেলা ছিল বলে আমি আর ওইদিকে যাইনি। তো 2004-5 সালের দিকে আস্তে আস্তে দেখলাম যে বাংলায় প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে, তখন সবে মাত্র যাত্রা শুরু হলো। যেমন সামারিন ব্লগ শুরু হলো 2004-5 সালের দিকে। তো তখন সেইটা দেখে আমার খুব ভালো লাগলো যে অনেকে লিখছে এবং লেখাটা খুব সহজ। তখন আমি আস্তে আস্তে 2005 সাল থেকে ব্লগিং শুরু করলাম, এবং অনেক ইন্টারেস্টিং আমার পড়াশোনা করতাম সে সময়। হ্যাঁ, সেইটা করা আসলে ইন্টারেস্ট লাগে আসলে, সেটা আমরা কি রাগিবকে হারিয়ে ফেললাম নাকি? লাইন কিছু হয়ে গেছে?
সরি মনির ভাই, একটু কেটে গেছিল। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা একটু হ্যাঁ, মাঝখানে তোমাকে হারাই ফেলছিলাম। হ্যাঁ, ইন্টারনেট কানেকশনের জন্য। তো যেটা বলছিলাম যে তো আমি যখন ব্লগিং শুরু করি 2005 সালে, তখন অনেকের সাথে পরিচয় হলো, প্রচুর ভালো ভালো লেখক এখন যারা ইন্টারনেট জগতে বা ব্লগ জগতে অনেক সেলিব্রিটি, তাদের অনেকের সাথে পরিচয় হলো সে সময়, এবং আমি লেখার মজাটা পেয়ে গেলাম। তো এখন আমি কি বিষয়ে লিখতাম, যে আমি আসলে হিস্ট্রি নিয়ে খুব পড়তে পছন্দ করি, হিস্ট্রি নিয়ে লিখতাম। বিভিন্ন ইন্টারেস্টিং জিনিসের অরিজিন, বাংলা ভাষার অনেক অরিজিন নিয়ে লিখতাম। তো সেটা নিয়ে লেখালেখি করতে হতো, লেখালেখি করতে খুব ভালো লাগলো। পরবর্তীতে যখন ফেসবুক আসলো, তখন আমি বুঝলাম যে সোশ্যাল মিডিয়ার শক্তিটা কোথায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের কাছে যাওয়া যায়। তো আমি আসলে নিজে যে বিষয়ে ভালো করে জানি, যেমন রিসার্চের ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে এবং সায়েন্সের ব্যাপারে, বিজ্ঞানের ব্যাপারে, এগুলো নিয়ে আমি লিখতে খুব পছন্দ করতাম। তো এগুলো নিয়ে অনেক লেখালেখি করলাম। তো এভাবেই আসবো যে আমার লেখালেখির সূচনা। আর এর পাশাপাশি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে যে বাংলা উইকিপিডিয়া নিয়ে অনেক কাজ করেছি। তো আপনার সাথে যখন বাংলা মিডিয়ার কথা নিয়ে আমি বলতাম, সেই 2006 সালের কথা, যখন প্রথম দিকে বাংলা উইকিপিডিয়ার কথা কেউ জানতো না বা বাংলা শব্দ জানতো না, তো তখন আমি বাংলা উইকিপিডিয়ার ডেভেলপমেন্টের কাজটা শুরু করি। উইকিপিডিয়া অবশ্য আমি 2005 সাল থেকে কাজ শুরু করি, ইংলিশ উইকিপিডিয়া অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, প্রচুর ওখানে বাংলাদেশ নিয়ে আর্টিকেল অ্যাড করেছিলাম। তো তখন আমার মনে হলো যে বাংলা উইকিপিডিয়াতেও আসার দরকার। তো সেটার জন্য আমি মানে বিভিন্ন জনকে যেখানে পেতাম সেখানে খোঁজাতাম। আপনাকে অনেক খোঁজেছে, আপনার মনে আছে হয়তো, যে যে বাংলা উইকিপিডিয়ার কাজটা আস্তে আস্তে শুরু করি। তো সেখানেও আসলে প্রচুর লেখালেখি করি, প্রচুর বিভিন্ন আর্টিকেলের কাজ করি শুরুতে। তো এইভাবে করে আসলে বলা যায় যে আমার লেখালেখির জগতে যাত্রাটা শুরু হয়। আহ তোমার ধরো তুমি যখন তোমার প্রথম বই হচ্ছে মন প্রকৌশল নাকি বিদ্যা কৌশল, কোনটা? আমার প্রথম দুইটা বই একসাথে বের হয় 2014 সালে, না 15 সালে। সেটা হচ্ছে গবেষণা হাতে খড়ি এবং মন প্রকৌশল। তো এই মন এই যে প্রকৌশল ছিল হচ্ছে এর আগে বেশ কিছুদিন ধরে আমি 2012 থেকে 2014 পর্যন্ত প্রচুর লেখালেখি করছি ফেসবুকে, মোটিভেশনাল লেখা নিয়ে। সেটা নিয়ে হচ্ছে মন প্রকৌশল। আর গবেষণা হাতে খড়ি হচ্ছে গবেষণার উপরে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ম্যানুয়াল টাইপের বই। তোমার গবেষণা হাতে করি বইটা বিশেষ করে আমরা যখন আমাদের ছোটদের জন্য যখন এই যে সায়েন্স কংগ্রেস শুরু করছি, তখন এটা আমরা এটাকে পাঠ্য বই বানাইছি যে এটা এটা যদি না পড়ো তাহলে তো তোমরা রিসার্চ করতে পারবে না বাংলাদেশে। আসলে তোমার দুটো বই আমি এটা বলতে পারি যে আমাদের দেশে তো একসময় শুধু বই বলতে ওই গল্প, কবিতা, উপন্যাস এসব আর গদ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, হুম। এটা ছিল। আমাদের এখন যে অনেক ডাইভার্সিফিকেশন, অনেক কিছু ধরনের বই হচ্ছে, বা এই ধরনের বইগুলো হচ্ছে আত্ম উন্নয়নের বইগুলো হচ্ছে মন প্রকৌশলের মতো, বা তোমার এই যে গবেষণা হাতে করি এই বইগুলা, তোমার তোমার তুমি যখন এটা লিখেছো, যখন ফিডব্যাক পাইছো, তাদের কাছে তোমার তখন কেমন লাগতো যখন প্রথম প্রথম ফিডব্যাক পাইতে শুরু করছো? আমি যখন এই লেখাগুলো লিখি, প্রথমত আমি হচ্ছে মোটিভেশনাল বিভিন্ন লেখা লিখতাম, কারণ আমার মনে হতো যে ফেসবুকে অনেকেই হয়তো নেগেটিভ টাইপের কথা লিখছে। ফেসবুকের সোশ্যাল মিডিয়ার কারণে পজিটিভ যেটা হচ্ছে, তার সাথে সাথে অনেক নেগেটিভ লেখালেখি হচ্ছে। একটা উদাহরণ হচ্ছে, মানুষ যখন খুব রেগে গজ করে কোনো বিষয় নিয়ে, এটা কেন, ওইটা কেন, এরকম করে, বা অমুকে এরকম করলো কেন, জবাব চাই, এই টাইপের লেখা ফেসবুকে প্রচুর দেখতাম, এখনো আছে কিন্তু। তো নেগেটিভ লেখার একটা সমস্যা হচ্ছে যে নেগেটিভ লেখা আসলে মানুষের মনে মানে অনলাইনে ছড়ালে আস্তে আস্তে নেগেটিভিটি ছড়ে যায়। তখন আমার মনে হলো যে একটু যদি আমি পজিটিভ কোনো কিছু নিয়ে লেখালেখি করি, মানুষের মনকে কি করে ভালো করা যায় সেটা যদি লিখি, তাহলে অনেকেরই অনেক উপকার হবে। এবং আমি নিজে হচ্ছে প্রকৌশলী, কাজে আমি বললাম যে সবকিছুকে সিস্টেম করে, ইঞ্জিনিয়ারিং করে, কি করে সিস্টেমেটিক করতে মন খারাপ থেকে মন ভালোর দিকে আসা যায়, সেটার ব্যাপারে একটু লেখালেখি করি। তো এই টাইপের বেশ কিছু লেখা আমি লিখেছিলাম ওই সময় ফেসবুকে, এবং অনেক উদাহরণ দিয়ে যে কি করে একজন গণিতবিদ খুব মানে কোনো চাকরি বাকরি পায় না, পিৎজা ডেলিভারি কাজ করে, সেরকম একজন গণিতবিদ কি করে অনেকদিন সাধনার পর একটা বড় আবিষ্কার করলেন, এই টাইপের মোটিভেশনাল লেখা। তারপর আবার সেকেন্ড চান্সের ব্যাপার, যে একজন জীবনের শেষ বলে কিছু নাই, যে সবকিছুকে অনেক উন্নতি করা যায়, জীবন যদি মনে হয় যে থেমে গেছে তাহলেও কিন্তু উপায় থাকে জীবনকে সামনে গতিশীল করার। এই টাইপের বিভিন্ন উদাহরণ দিয়ে আমি লিখতাম যে মানুষের কি করে আগানো যায়। তো এইগুলা প্রচুর মানুষের মনে ওই সময় অনেক ইন্টারেস্ট জাগিয়েছিল। তো এই জন্য আমি লেখালেখি চালাই না এই ব্যাপারে। আর রিসার্চের ব্যাপারটা বলি যে আমি নিজে রিসার্চটা অনেক ঠেকে ঠেকে শিখছি। আমি রিসার্চ যখন শিখি বলতে গেলে কাকুয়াসের হাতে, এবং পরবর্তীতে আমার আমেরিকায় আমার পিএইচডি অ্যাডভাইজার প্রফেসর মেরিয়ান মিসলেটের হাতে।
ওনাদের হাতে ওনারা আমাকে হাতে ধরে ধরে রিসার্চ শিখেছেন এবং সেটা শিখতে গিয়ে অনেক ঠেকে ঠেকে শিখতে হচ্ছে। তা আমি চিন্তা করলাম যে কেন আমি ছোটবেলা থেকে এই ব্যাপারে তেমন কিছু জানি না কেন, কারণ হচ্ছে যে বাংলা ভাষায় কিছু নাই, ইংলিশে তো প্রচুর আছে, কিন্তু বাংলা ভাষায় এই বিষয়ে তেমন কিছু নাই বললেই চলে। এই জন্য আমাকে পরবর্তীতে শিখতে হচ্ছে এভাবে। তা আমি যখন আমেরিকাতে শিক্ষকতা শুরু করি, তো তখন আমি আমার ছাত্রদেরকে রেগুলার শিখাতাম এই ব্যাপারগুলো। আমার যে পিএইচডি স্টুডেন্ট ছিল, যারা আমার আন্ডারে পিএইচডি করছে, তাদেরকে আমি এগুলো রেগুলার শিখাতাম। তাই ভাবলাম যে এই স্টেপগুলোকে খুব সহজ ভাষায় যদি লিখি, তাহলে মানে দেশে অন্তত যদি 2 জন বিজ্ঞানীও তৈরি হয় এটার মাধ্যমে, এটা একটা বড় উপকার হবে বাংলাদেশের জন্য। তো এই জন্য আমি গবেষণার উপরে বইগুলো, মানে গবেষণার সবকিছু একটা গোড়া থেকে, শুরু থেকে কি করে আস্তে আস্তে করে আগানো যায় এবং গবেষণা কাজটা করা যায় ধাপে ধাপে, সেটার উপর লেখা শুরু করলাম। তো এইগুলো দেখলাম যে অনেকের, বিশেষ করে যারা হয়তো থিসিস করছে, ইউনিভার্সিটিতে মাস্টার্স বা মাস্টার্স থিসিস করছে বা আন্ডারগ্রাজুয়েট থিসিস করছে এবং পরবর্তীতে পড়তে চায়, তাদের জন্য এইটা অনেক কাজে আসে। আমাকে অনেকেই লিখলেন যে তারা আসলে বুঝতে পারছিলেন না যে কি করে রিসার্চ করতে হবে, এটা কাজে আসছে, তাদের অনেক কাজে আসছে। তা আমি তখন ভাবলাম যে এই যে লেখাগুলো করছি, এগুলোকে যদি বই আকারে প্রকাশ করা যায় তাহলে খুব ভালো হবে। তো আমি তখন এই জন্য বেশ কয়েকজন প্রকাশকের, মানে খুব বিখ্যাত প্রকাশকের সাথে যোগাযোগ করলাম যে আমার কাছে পাণ্ডুলিপি আছে, আপনার কি ইন্টারেস্ট কিনা, আমি কিছু স্যাম্পল লেখা পাঠালাম। তো বাংলাদেশে তখন পর্যন্ত প্রকাশনা জগতে আসলে ধারণা ছিল বই প্রকাশ মানে হচ্ছে গল্প বই, উপন্যাসের বই অথবা কবিতার বই, অথবা হয়তো কোনো গুরুগম্ভীর প্রবন্ধের বই। তো এই টাইপের বই যে হতে পারে এটা সম্ভবত অনেকেই ধারণা ছিল না। তো এই কারণে সেই বিখ্যাত প্রকাশক কয়েকজন আমাকে না করে দিলেন। শুরুতে তারা বললেন যে না, এই ধরনের বই তো বাংলাদেশে চলে না, রিসার্চের বই কে পড়বে, তারপর মোটিভেশনাল লেখা কে পড়বে, এগুলো তো ছাপলে লস হবে, বই বিক্রিও হবে না, তারা ছাপবেন। তা আমি ওই সময় বেশ হতাশ হয়ে পড়লাম যে তাহলে কি এগুলা ট্র্যাডিশনাল মিডিয়াতে প্রকাশ করা সম্ভব না। তো তখন হঠাৎ করে আদর্শ প্রকাশনীর মাহবুব সাহেব আমার সাথে যোগাযোগ করলেন যে এই টাইপের লেখার ওনার বিশ্বাস যে এগুলার অনেক পাঠকপ্রিয়তা আছে এবং এই টাইপের বিষয় নিয়ে উনি খুব আগ্রহী। তো ওনার উৎসাহেই মূলত আমার লেখাগুলোকে একত্রিত করে আমার প্রথম 2টা বই আমি বের করি। আমি তাহলে এটা একটা ভালো পয়েন্ট বলছো যে মাহবুব কিন্তু আমাকে দিয়েও আমার বড় বড় বইটা সে আমাকে দিয়ে লেখা নিচ্ছে। হ্যাঁ, মাহবুব দেখা যাচ্ছে যে আমাদের অনেক, বিশেষ করে বুয়েটের নতুন লেখকরা বেশিরভাগ মাহবুবের হাত দিয়ে, আমরা 2জন মিলে মাহবুবকে একটা ধন্যবাদ দিই। অবশ্যই তোমার অনেক বই বড় জগতে বইটা পেলাম। আমি এখানে আমরা একটা প্রশ্ন নেই, আব্দুল্লাহ আল রিফাত, সে লিখছে যে স্যার, বিদেশে না গিয়েও বাংলাদেশে উচ্চশিক্ষা নেওয়ার বিষয়টি আপনার মতে কেমন, নাকি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে সে কাজে লাগানো উচিত? 2টা প্রশ্ন, একটা হচ্ছে দেশে উচ্চশিক্ষা নিলে অসুবিধা কি, আরেকটা হচ্ছে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরতে হবে কি? হ্যাঁ, এখন উচ্চশিক্ষার তো অনেকগুলো পর্যায়ে আছে, আন্ডার গ্রাজুয়েট পর মাস্টার্স, তারপর পিএইচডি। আমার মতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার, উচ্চতর শিক্ষা ব্যবস্থার সবচেয়ে ভালো পার্টটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন। বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট এডুকেশন দেখা যাচ্ছে একটা বিশ্বমানের। আমি এই কথা বলে অনেকে আমার সাথে তর্ক করে, কিন্তু আমি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যে বাংলাদেশের প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয়ের যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ানো হয়, বুয়েট, ঢাকা ভার্সিটি বা কিন্তু একটা প্রাইভেট ভার্সিটিতে, সেগুলোর যে আন্ডার গ্রাজুয়েট লেভেলের শিক্ষা সেটা বিশ্বমানের। কারণ আমি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর আন্ডার গ্রাজুয়েট লেভেলের শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজের চোখে দেখেছি, কাজে সেটা ব্যাপারে আমরা ঠিক আছে। এখন মাস্টার্স লেভেল পর্যন্ত সেটা কিছুটা অবাধ রাখে, কারণ এই পর্যন্ত পড়ালেখাটা হচ্ছে কোর্স বেসড। সমস্যাটা বাধা হচ্ছে পিএইচডি লেভেলে, কারণ বাংলাদেশের অধিকাংশ ইউনিভার্সিটিতে মূল ফোকাসটা দেওয়া হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে। এই কারণে পিএইচডি লেভেলে বা গ্রাজুয়েট স্টাডিজ যেটাকে বলে, গ্রাজুয়েট স্টাডিজ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে রিসার্চ বেসড। তো সেটা বাংলাদেশে করাটা বেশ একটু একটু কঠিন হয়ে যায়। বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিতেই রিসার্চের ফান্ডিং নেই, এই কারণে যারা টিচার আছেন তারা চাইলেও হয়তো রিসার্চ প্রজেক্ট, লং টার্ম রিসার্চ প্রজেক্ট বা ল্যাব সেটা সেভাবে চালাতে পারেন না। তো এই কারণে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি লেভেলের কাজটা সেটা নাই তা না, অনেক ইউনিভার্সিটিতে আছে, কিন্তু সেটাতে যে পরিমাণ ডেপথে যেতে হয় পিএইচডি করতে হলে, সেই পরিমাণ যন্ত্রপাতি অথবা হয়তো ল্যাবের জিনিসপত্র বা ফান্ডিং সেটার একটু অভাব আছে। তো সেই কারণে আমি বলবো যে অন্তত পিএইচডি লেভেলের পড়াশোনার ক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশের চাইতে
বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটির রিসোর্স অনেক বেশি, সে কারণে ভালো মানের যদি কেউ পিএইচডি করতে চায় সেটা আসলে একটু বিদেশে গিয়ে করাটাই বর্তমান পর্যন্ত সেটা ভালো। আর উচ্চশিক্ষা নিয়ে দ্বিতীয় প্রশ্ন আছে যে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে সেটাকে কাজ লাগানো। হ্যাঁ, দেশে ফিরে কাজ লাগানোর অনেকগুলো সুযোগ আছে বটে। তো এটা আসলে উচ্চশিক্ষা নিয়ে যারা হয়তো পিএইচডি করে দেশে ফেরত আসছেন তাদের বর্তমানে কাজের একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়, কারণ তারা ইন্ডাস্ট্রিতে এখনো পিএইচডি লেভেলের রিসার্চকে কাজ লাগানোর এখনো সুযোগ হয়নি। আমি যতজনকে চিনি যারা পিএইচডি করে দেশে ফেরত গেছেন তারা মূলত প্রায় সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তো আগে যেটা বললাম যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট লেভেলের রিসার্চ সেটার সেই সংস্কৃতিটা এখনো গড়ে ওঠেনি। তার ফলে যেটা হচ্ছে যে এরা হয়তো যারা পিএইচডি করে ফেরত গেছেন তার মধ্যে কেউ কেউ অনেক ভালো কাজ করছেন। আমি বেশ কয়েকজনকে চিনি যারা বিশ্বের সেরা সেরা জার্নালে পেপার পাবলিশ করছেন দেশে কাজ করে, কিন্তু আবার অনেকেরই হয়তো রিসার্চ ফান্ডিং নিয়ে একটা সমস্যা হচ্ছে বা যন্ত্রপাতি নিয়ে সমস্যা হচ্ছে, ইকুইপমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। তো এই কারণে অনেক সমস্যা পড়ছেন। তো দেশে অবশ্যই কাজে লাগানো উচিত আমি মনে করি। তো এই ক্ষেত্রে দেশে আস্তে আস্তে সুযোগ সৃষ্টি হচ্ছে, এটা একটা খুব আশাবাদজনক ব্যাপার। তো আরেকটা কথা আমি এখানে বলবো যে পিএইচডির পরে দেশে গিয়ে দেশের কাজ করতে হলে কিন্তু দেশে যাওয়ার এখন আর দরকার নাই। আগে এটা একটা ব্যাপার ছিল যে দেশে না গেলে দেশের উপর কোনো কাজ হবে না, কিন্তু এখন আমি এই তথ্য প্রযুক্তির এই উন্নতির সময়ে সেই ব্যাপারটা আস্তে আস্তে চলে গেছে। এখন কিন্তু আমেরিকা উল্টা দিকে বসেই আমি আজকে মুনির ভাইয়ের সাথে লাইভে অংশগ্রহণ করতে পারছি, বা আমি হয়তো দেশের কোন একটা স্টুডেন্টের রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ সে কথা বলতে পারছি, তার সাথে কাজ করতে পারছি, এমনকি সেও আমার সাথে কাজ করতে পারছে। এই জিনিসটা যে এখন হয়ে গেছে, এইটার ফলে এখন ওই ব্যাপারটা আর নাই যে বিদেশে গেল তো আর দেশের সাথে সম্পর্ক ছিন্ন, সেই ব্যাপারটা আর নাই। একটা উদাহরণ দিই যে বর্তমান সময় আমি জানি যে করোনা ভাইরাস নিয়ে যে জিনিসটা চলছে, তো সেই সময়টাতেই বাংলাদেশের খুব খুব মেধাবী কিছু গবেষক এবং শিক্ষক আমেরিকাতে বসে তারা এই নিয়ে কাজ করছেন। তারা ডেটা সায়েন্স অ্যাপ্লাই করে করোনা ভাইরাসের বিরুদ্ধে কি কারণ আছে বাংলাদেশে সেটার জন্য সরাসরি বাংলাদেশ সরকারের সাথে কাজ করছেন। তো এইটা একটা উদাহরণ যে দেশের জন্য করতে হলে আসলে দেশে গিয়ে কাজ করতে হবে, এই বাধ্যবাধকতা এখন নেই। এটা তার মানে কেউ যদি কাজ করতে চায় তাহলে সে কোথায় আছে এটা খুব জরুরি। আমরা তোমাকে দেখতেছি তুমি যেমন অনেক কাজ করতেছো, অনেকে এটা অনেকেই করতেছে আমাদের যে এখন করোনাতে যে সরকারকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রায় আমাদের 61 জন বিশেষ করে ডেটা সায়েন্টিস্ট যারা বিদেশে কাজ করে তারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করতেছে। আমরা আরেকটা প্রশ্ন নেই, তারপর তোমার কাছে বই সম্পর্কে জানবো। এটা হলো তোমার এটা জাহিদ হাসান এই প্রশ্নটা করছে, সে বলছে যে রাগিব স্যারের কাছে প্রশ্ন, বিদ্যা কৌশল নিয়ে বইটি পড়লাম, বিদ্যা কৌশলের মতো এমন কোন কৌশল কি আছে যাতে প্রোগ্রাম এলিমেন্ট লজিক্যালি চিন্তা ভাবনার আগ্রহটা বাড়ানো যায়? সিনট্যাক্স মনে রাখার কোন কৌশল, মানে বিদ্যার যে কৌশলটা এই রিসার্চের কৌশলটা এটা কি প্রোগ্রামিং এ কাজে লাগানো যায় কিনা? অবশ্যই কাজে লাগানো যায়, তবে এক্ষেত্রে আসলে চিন্তা করতে হয় যে মানে আসলে কৌশলটা কিরকম হবে। একটা ব্যাপার হচ্ছে যে একজন কবির কাছে কিন্তু ভাষা কোনো ব্যাপার না, তাই না? যে রবীন্দ্রনাথের বাংলায় অসাধারণ সব শিল্প লেখা আছে, আর রবীন্দ্রনাথের লেখা যখন রবীন্দ্রনাথ নিজে ইংরেজি করছেন সেটাও কিন্তু অনেক ভালো হয়েছে। তো একজন কবি যদি কবিতা লিখতে জানেন তাহলে তার কাছে ভাষা আসলে তেমন ব্যাপার না, যে কোনো ভাষাতেই কবিতা লিখতে পারবেন। তো সেরকম প্রোগ্রামিং এর সিনট্যাক্স শেখার জন্য বা প্রোগ্রামিং লজিক শেখার জন্য আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটাকে মাথা থেকে শুরুতে সরাতে হবে। তা আমি আমার নিজের কথা বলি, আমি নিজে যখন প্রোগ্রামিং শিখি তখন আমার কাছে কম্পিউটার ছিল না। তো আমি বইটা ভর্তি হওয়ার পরে ক্লাস শুরু হয়নি, ওই সময়টা আমি প্রোগ্রামিং শিখবো, কিন্তু আমার কাছে কম্পিউটার নেই। তো এখন কম্পিউটার ছাড়া প্রোগ্রামিং করছি কিভাবে? তা আমি প্রোগ্রামিং একটা বই কিনে এনে আমি খাতা কলমে কম্পিউটিং করতাম। এটা শুনলে এখনকার অনেকের কাছে হাসি আসতে পারে, কিন্তু আমি আসলে খাতায় প্রোগ্রাম লিখতাম। পরবর্তীতে 3-4 মাস পরে কম্পিউটার কিনে তখন আমি ততদিনের প্রোগ্রামগুলো হয়তো কম্পিউটারে রান করতে পারছি। কিন্তু আমি খাতায় লিখছি কিভাবে? এই যে যখন একটা প্রবলেম সেটা আসলে সলভ করাটা হচ্ছে লজিক্যাল কিছু স্টেপ। একটা কম্পিউটার যে কোনো সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে লজিক্যালি ওয়ান স্টেপ আফটার স্টেপ সেটা সলভ করে। এই যে এই চিন্তাটা, এটার জন্য কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের দরকার নেই, এটা হচ্ছে আমাদের নিজেদের প্রবলেম সলভিং স্টেপগুলো। সেই স্টেপগুলো শিখতে হলে আসলে ভাষার খুঁটিনাটির দিকে মনোযোগ দিতে হবে না, দিতে হবে হচ্ছে লজিক্যাল স্টেপের উপর, যে একটা প্রবলেম আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে সলভ করব। তো প্রোগ্রামিং শেখার ব্যাপারটাও তাই, প্রোগ্রামিং শিখতে হলে আমাদের বুঝতে হবে লজিকটা কি, আমাদের লজিকের ভিত্তিটা আগে জোরদার করতে হবে।
তো যে কোনো কম্পিউটার সায়েন্স কোর্সে শুরুতেই কোর্স করানো হয় সেটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স বা বিচ্ছিন্ন গণিত। সেইটা আসলে সেই টাইপের কোর্স আসলে মানুষের লজিকের ভিত্তিটা অর্থাৎ যুক্তিবিদ্যার ভিত্তিটা গড়ে তুলতে অনেক সাহায্য করে। তো এই জন্য আমি জাহিদকে সাজেস্ট করবো যে অবশ্যই প্রোগ্রামিং শিখতে হলে শুরুতে লজিকের ব্যাপারটা অনেক পরিষ্কার করতে হবে। বাংলায় কিন্তু লজিকের উপর বেশ কিছু ভালো ভালো বই আছে, সেগুলো উনি পড়ে দেখতে পারেন। তো সেটা দেখলে আসলে লজিক্যাল চিন্তা ভাবনা। আচ্ছা, একটা এখন কথা চালু আছে যে কম্পিউটেশনাল থিঙ্কিং, যে কোনো প্রবলেমকে লজিক্যালি চিন্তা করা, যে স্টেপ বাই স্টেপ সলভ করার ধাপগুলো নিয়ে চিন্তা করা। সেভাবে চিন্তা করলে অনেক প্রবলেম সলভ করা অনেক সহজ হয়ে যায়। তো সেইটাই করতে হবে। সেটা যদি কেউ করে তার এই দক্ষতাগুলো, এই স্কিলগুলো অনেক ভালো করে বাড়বে এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আসলে কবিতা লেখার মতো প্রোগ্রামও লিখে প্রবলেম সলভ করতে পারবে। তো এটা একটা ভালো পরামর্শ, যে আসলে প্রথমে জোর দেওয়া উচিত প্রোগ্রামটা কি হবে, কোন ল্যাঙ্গুয়েজে হবে এটা খুব জরুরি না, জরুরি হচ্ছে আসলে প্রবলেমটা সলভ করতে পারা। আরেকটা প্রশ্ন নেই, সাদিকুর রহমান খান, ওর প্রশ্নটা একটু জটিল প্রশ্ন। সে বলছে যে সিজিপিএ যদি ঠিক রাখতে হয় তাহলে অনেক জিনিস মুখস্থ করতে হবে, এটা করতে গিয়ে আবার অন্যান্য টেক্সট বইয়ের বাইরে আর্টিকেল টার্টিকেল পড়ার সময় কমে যায়, এটা কিভাবে সমন্বয় করতে? এইটা আসলে পড়তে হবে, এটা খুবই জরুরি দরকার। যে আমরা বিশেষ করে যারা বিজ্ঞানের লাইনে আছে, বিজ্ঞান বা প্রকৌশল লাইনে পড়াশোনা করি, তাদের একটা অনেক জিনিস মনে হয় যে আউট বই পড়া, অর্থাৎ পড়াশোনার বাইরে বই পড়াই মনে হয় খুব খারাপ। আমাদের দেশের বাবা মারাও তাই করেন, যে বাচ্চাকে যদি দেখেন যে একটা গল্প বই পড়ছে, এই পড়াশোনা বাদ দিয়ে আউট বই পড়ছে কেন, বকাবকি চলে। কিন্তু আউট বই শব্দটা সম্ভবত আমাদের দেশে আছে না, জি, অন্য কোথাও আউট বই, অন্য যে কোথাও আউট বই। আউট বই শব্দটা অন্য কোথাও নাই। তো বাংলাদেশে এটা একটা ধারণা চলে আসছে যে পড়াশোনা করার আছে বইয়ের পাঠ্যপুস্তকের মধ্যে ঘাড় বুঝে বসে থাকতে হবে এবং সেটা ছাড়া আর কিছুই পড়া যায় না, পড়লেই সর্বনাশ হয়ে গেল। কিন্তু একটা মানুষের পরিপূর্ণতা আসলে আসলে সবকিছু নিয়ে, যে একজন প্রকৌশলী হোক, বিজ্ঞানী হোক, চিকিৎসক হোক বা সমাজ বিজ্ঞানী হোক, যে কোনো বিষয়ের মানুষেরই পরিপূর্ণতা আসে হচ্ছে সব বিষয় নিয়ে। কাজে কেউ যদি সায়েন্সের লাইনে পড়তে চায়, তাকে তার বাস্তব জীবনে এবং ক্যারিয়ারে গবেষণা সবকিছু সফল হতে হলে যে সায়েন্সের বাইরের যে বিশাল একটা জগৎ আছে সেটা সম্পর্কে জানতে হবে, সাহিত্য সম্পর্কে জানতে হবে। কারণ আমরা কিন্তু সারা জীবন রবটদেরকে নিয়ে ডিল করবো না, আমাদের লাইফে আমরা মানুষকে নিয়ে ডিল করবো, মানুষের বিভিন্ন প্রবলেম নিয়ে ডিল করবো। সেটা সায়েন্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, অথবা চিকিৎসা বিজ্ঞানী হোক। তো সেটা করতে হলে আসলে মানুষের ব্যাপারটা বুঝতে হবে, যে মানুষের সাথে আমাদের মানবীয় গুণাবলী এগুলো সব জানতে হবে। সেটা জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সাহিত্যের ব্যাপারটা পড়া। কাজে অবশ্যই পড়াশোনার বাইরের বিষয়ও পড়তে হবে। বিশেষ করে বিশ্ব সাহিত্যের অনেক লেখা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা, এগুলো পড়তে হবে, এগুলো পড়ার অনেক দরকার আছে। তা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় পরবর্তীতে যখন হায়ার স্টাডিজে চলে যায় তখন মানে সাবজেক্টের বাইরের কিছু আসলে পড়ানো হয় না। আমার মনে আছে যে বইটা আমরা যখন কম্পিউটার সায়েন্স পড়তাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তাম, তখন আমাদের কম্পিউটার সায়েন্স এবং ম্যাথের বাইরে বা সায়েন্সের বাইরে ছিল হচ্ছে মাত্র বোধহয় 2টা বা 3টা কোর্স, হয়তো সোশিওলজি, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। কিন্তু আমি পরবর্তীতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম যে সবগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয়, ইনফ্যাক্ট সবগুলো বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট লেভেলে এগুলো বাদেও অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে পড়ানো হয়। যেমন কেউ হয়তো মিউজিক নিয়ে পড়ছে, অথবা কেউ হয়তো লিটারেচার নিয়ে পড়ছে, এবং এগুলো পড়া বাধ্যতামূলক। খালি বিজ্ঞান পড়লেই হবে না, তার সাথে সাথে নন সায়েন্স লিটারেচার টাইপের অনেক জিনিস পড়ানো হয়, এবং এগুলোর দরকার আছে বলে পড়ানো হয়, কারণ এগুলো সবগুলো মিলে একজন মানুষকে পূর্ণতা দেয়। তো কাজে প্রশ্ন যেটা ছিল যে একাডেমিক মুখস্থ নির্ভর লেখাপড়া আর রিসার্চের জন্য স্টাডি করার সময় কিভাবে কি করব। আচ্ছা, সমন্বয় কি করে করব? হ্যাঁ, সমন্বয় করতে হবে, নিজের জন্য কিছু টাইম দিতে হবে। এগুলো অর্থাৎ নিজের বিজ্ঞান অর্থাৎ সায়েন্টিফিক বা ম্যাথমেটিক্যাল যে স্কিল সেগুলো বাড়ানোর সাথে সাথে একটু নিজের মনকে প্রসারিত করার জন্য বাইরের এগুলো একটু পড়ার অভ্যাস করতে হবে, এবং রিডিং ফর প্লেজার যেটাকে বলেন সেটার অভ্যাসটা করতে হবে। আর প্রশ্নটা ছিল, সাদিকের প্রশ্নটা ছিল যে ব্যাপক স্টাডি করার সময় মুখস্থ না করলে সিজিপিএ কমে যায়, আর মুখস্থ করলে টেক্সট বই বা আর্টিকেল পড়াশোনা কমে যায়। আসলে মানে আমরা যেরকম পড়াশোনা করলে তো দাঁত ব্রাশ করা, পানি খাওয়া, ভাত খাওয়া এগুলো বাদ দেয় না, তাই না? সেরকম আমাদের ওই জিনিসগুলোকে করতে হবে, যে আমাদের পড়ার বাইরে মুখস্থ নির্ভর যেটুকু সেটুকু তো করতে হবে রেজাল্টের জন্য। তার পাশাপাশি একটা
অভ্যাস গড়ে তুলতে হবে যে পড়াশোনার বাইরেও ইন্টারেস্টিং কিছু পেলে সেটা পড়া, সবসময় কৌতূহলী হয়ে থাকা, এবং দিনে হয়তো একটা সময় 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, সেটা বই পড়ার ক্ষেত্রে আসলে দিতে হবে। হ্যাঁ, এরকম আরো দুই একটা প্রশ্ন আছে, আমি যদি বা একটা কয়েকটা সামারি করে একসঙ্গে প্রশ্নটা বলি। যেমন আনোয়ার হোসেন সে বলছে যে বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের জন্য কি মূল বইকে জনপ্রিয় করা উচিত নাকি অনুবাদ? আবার আহসান হাবিব বলতেছে আমাদের দেশে যে আইসিটিতে যে প্রোগ্রামিং গুলো শেখানো হয় সেখানে তো তার কোশ্চেন হলো যে সবাইকে করতে হচ্ছে এখন। সবাই এখন আইসিটি যেহেতু বাধ্যতামূলক, হ্যাঁ, তাহলে যে পলিটিক্যাল সায়েন্স পড়বে, যে ডাক্তার হবে, তার প্রোগ্রামিং শিখে লাভ কি? আর আরেকজন প্রশ্ন করছে, সে হলো এম রহমান, সে বলছে যে ও এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটা আলাদা করবো। তাহলে এই দুইটা বিষয় যদি তুমি একটু বলো, একটা হচ্ছে বিজ্ঞানের বই তো অরিজিনাল বই পড়বে নাকি অনুবাদ পড়লেও চলবে, আর একটা হচ্ছে যে আসলে এই যে আমরা কেন সবাইকে আইসিটি পড়তে বলতেছি, হয়তো ডাক্তার পড়বে, আইসিটি পড়ে লাভ কি? আচ্ছা, প্রথম প্রশ্নে আসি যে বিজ্ঞান, যে কোনো বই, বিজ্ঞানের বই হোক বা গণিতের বই হোক, সেটা কি বাংলায় পড়বে নাকি বাংলা অনুবাদে পড়বে নাকি ইংরেজিতে পড়বে? তো এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বাংলায় পড়াটার খুব দরকার আছে, কারণ অধিকাংশ ক্ষেত্রে যে মূল বইয়ের যে ভাবধারাটা সেটা পড়ার মতো, সেটা পড়ে বোঝার মতো ইংরেজি দক্ষতা আমাদের এই বয়সে থাকে না, আমাদের কম বয়সে থাকে না। আম, বিশ্বের অনেক অনেক ভালো বই আছে, বিজ্ঞান না সাহিত্যের কথা তো বলি, যে বিশ্ব সাহিত্যের অনেক বই আছে, সেগুলো যে সময়টা পড়া দরকার, অর্থাৎ শিশু বা কিশোর বয়স, সেই বয়সে আমরা কিন্তু ওই লেভেলের ইংরেজি জানি না যে এই বইগুলো পড়ে আমরা বুঝতে পারবো। তো সেরকম বিজ্ঞানেরও বই বা মানুষের সভ্যতার বা ওই টাইপের বিভিন্ন বই, সেগুলো আমাদের পড়ার মূল দরকারটা হচ্ছে আমাদের শিশু এবং কিশোর বয়সে বা তরুণ বয়সে। সেই বয়সে বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি বই পড়ে মানে বোঝার ওই লেভেলে ইংরেজি জ্ঞান থাকে না, অনেক ক্ষেত্রে হয়তো ডিকশনারিটা হাতে নিয়ে পড়তে বসতে হয়। তো এইটা ফলে মূল বইয়ের অনেক কিছু আসলে বোঝা সম্ভব হয় না। এই জন্যই বিজ্ঞান চর্চার দরকার আছে, এবং এ সম্পর্কে প্রচুর ভালো ভালো মনীষীর অনেক উক্তি আছে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা কেন দরকার আছে। আসলে আমরা যখন নিজের ভাষায় কিছু পড়ি অনেক ভালো করে সেটা বুঝতে পারি। এটা আসলে আমার মুখের কথা না, আমি নিজে প্রচুর মানুষকে সার্ভে করে দেখেছি যে একই জিনিস যদি তাদেরকে ইংরেজিতে ওয়ার্ল্ডের বেস্ট টিচার বা ওয়ার্ল্ডের বেস্ট লেখকের লেখাটা এনে দেওয়া হয়, আর অন্যদিকে যদি বাংলা এনে দেওয়া হয়, তারা বাংলাটা পড়ে কিন্তু অনেক ভালো করে বুঝতে পারছে। অনেকে হয়তো মুখে বলবে না আমি ইংলিশটা পড়ি, বাংলা টাংলা আমি পড়ি না, কিন্তু আসলে আমি সার্ভে করে দেখেছি, রিসার্চ করে দেখেছি যে মানুষ আসলে বাংলাটা থেকে অনেক ভালো করে জিনিসটা বুঝতে পারে ইংরেজি থেকে যত। তো সেজন্যই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অবশ্যই খুব জরুরি দরকার আছে। আর এই জন্যই যে বিশ্বের যত বিজ্ঞান বই আছে এগুলোকে বাংলায় নিয়ে আসা এবং জনপ্রিয় করার দরকার আছে। এরপরে যদি কেউ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে বয়সের সাথে সাথে, তারা মূল লেখাটা তখন পড়ে নিতে পারে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আইসিটি বইতে প্রোগ্রামিং শেখানো হয়, এই বিষয়ে আমি আসলে কিছুদিন আগে লেখালেখি করছিলাম যে প্রোগ্রামিং শেখানোর ব্যাপারটা ঠিক আছে, আমি নিজে একজন কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে অবশ্যই বলি যে প্রোগ্রামিং শেখার দরকার আছে, কিন্তু খুব বেশি বাচ্চা বয়সে কিন্তু শেখানোর একটা টেন্ডেন্সি চলছে। পুরো বিশ্বের অনেক জায়গাতে বলা হচ্ছে যে যে ক্লাস 1 থেকেই প্রোগ্রামিং শেখানো হোক, সবাইকে শিখতে হবে। তা আমার মতে প্রোগ্রামিং শেখাটা অবশ্যই অন্যান্য সব জিনিসের সাথে দরকার আছে। ইনফ্যাক্ট এটা আসলে অঙ্ক শেখার মতো, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু করার জন্য আমরা যখন কিছুটা অঙ্ক শিখি, সবাই ক্লাস 9 পর্যন্ত কিছু না কিছু অঙ্ক শিখি, যেটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক কাজে লাগে। ঠিক একইভাবে প্রোগ্রামিং এর একেবারে বেসিক জিনিসটা, এবং আসলে প্রোগ্রামিং ঠিক না, এটা বলা হচ্ছে যে কম্পিউটেশনাল থিঙ্কিং, সেই জিনিসটা আসলে সবারই জানার দরকার আছে। যে প্রোগ্রামিং যাবে তারও জানার দরকার আছে, যে যাবে না, যে ব্যবসায়ী হবে অথবা যে চিকিৎসক হবে, তারও এই কম্পিউটেশনাল থিঙ্কিং এর ব্যাপারটা জানার দরকার আছে। ক্লাস 1 থেকে না, অবশ্যই ক্লাস 1 থেকে বারবারই হয়েছে, কিন্তু যে একটু কিছুটা জানা, যে একটা প্রবলেমকে কি করে স্টেপ বাই স্টেপ সলভ করতে হয়, সেটা কিছুটা জানার দরকার আছে, যাতে করে তারা জীবনের যে কোনো ক্ষেত্রেই যাক, একটা ব্যবসার ক্ষেত্রে হোক অথবা একটা রোগীর কি অসুখ হচ্ছে সেটা ডায়াগনোসিস করার জন্য ডাক্তারকে যে চিন্তা করতে হয়, সেই চিন্তাতেও কিন্তু কম্পিউটেশনাল থিঙ্কিং এর ব্যাপারটা কাজে আসবে। তো এই জন্য এই প্রোগ্রামিং এর না হলেও যে কম্পিউটেশনাল থিঙ্কিং এর লজিক্যালি চিন্তা করার এই ব্যাপারটা আসলে শেখা উচিত সবার। এটা অনেকভাবে শেখানো যায়। একটা হচ্ছে সবাইকে জোর করে এই তোমাকে পাইথন শিখতে হবে অথবা সি শিখতে হবে, সবাইকে শিখতে হবে, যে কবি হোক তাকে শিখতে হবে, সেটা না। যেটা শিখতে হবে মূলত সে হচ্ছে কম্পিউটেশনাল থিঙ্কিং অর্থাৎ লজিক্যালি চিন্তা করাটা,
সেটা আমার বিশ্বাস যে সবারই শেখার দরকার আছে। ধন্যবাদ রাগিব। আমাদের আমরা তো আরো কিছু সময় তো কথা বলতে পারবো নাকি? তোমার কি অবশ্যই। ব্যস্ততা কেমন? আচ্ছা, তো এখন ধরো আমরা একটু অন্যদিকে যাই। যেমন একজন জানতে চাইছে যে তোমার পড়া সেরা বই কোনটা, সেরা বা পছন্দের বই? এটা এই মুহূর্তে বলাটা মুশকিল, কারণ আমার তো বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের বই পড়তে ভালো লাগে, এবং সে কারণে আম, এক এক সময়ের জন্য আমি এক একটা অ্যান্সার দিব। আমি যখন খুব ছোট ছিলাম তখনকার কথা বলি, এখানে একটা আমার বিজ্ঞানী হওয়ার বা একটা ইতিহাসে এই চান্সে বলে ফেলি। আমি যখন খুব ছোট ছিলাম, 6 বছর 7 বছর বয়স, তো তখন আমি শ্রদ্ধেয় ডক্টর আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন স্যার, ওনার একটা বই আছে আবিষ্কারের নেশায়। হ্যাঁ, তো সেই বইটা ছিল বিভিন্ন বিজ্ঞানীদের নিয়ে লেখা। তা আমাকে কি ওই বইটা উপহার দিয়েছে, তা আমি ওই বইটা তখন পড়ে আমি অবাক হয়ে যাই যে বিজ্ঞানের মতো একটা অসাধারণ জিনিসের সাথে আমার প্রথম দেখা হয় এই বইতেই। তো সেটা পড়ে আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার আসলে বিজ্ঞানী হতে হবে। তা আমাদের ছোটবেলায় পড়া সেরা বই বলতে আমি ওটাকে বলবো যে আবিষ্কারের নেশায়। এবং সেটা পড়ে আমি তখন আমার বন্ধু বান্ধবকে বললাম যে আমি বড় হব বৈজ্ঞানিক হব। তো সবাই বলল বৈজ্ঞানিক এটা আবার কি? এমন নয় যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গবেষণা করে বিভিন্ন জিনিস কাজ করা। তো আমার বন্ধু মহলে সেটা খুব মানে সবার কাছে খুব একটা ফানি ব্যাপার হয়েছে। সবাই আমাকে তখন নাম দিয়ে দেয়, আচ্ছা বিজ্ঞানী হবে, ঠিক আছে, ওর নাম এখন থেকে পচা ডিমের বৈজ্ঞানিক। তো তখন অনেকদিন পর্যন্ত আমার বন্ধুরা খেপাতো যে পচা ডিমের বিজ্ঞানী হবে, পচা ডিম নিয়ে গবেষণা করবে। বাট আমি বলবো যে আমার শৈশবের বিজ্ঞানের প্রতি ইন্টারেস্ট নিয়ে আসার জন্য এবং ভবিষ্যৎ জীবনে আমি কি হব তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি। এবং এখনো সেই পথে আগাচ্ছি বলে আমার এখনো আছি বলে আমি মনে করি। সেটা হচ্ছে বিজ্ঞানী হয়। এইটার পিছনে আবিষ্কারের নেশায় বইটার গুরুত্ব সবচেয়ে বেশি। তো এতে করে হচ্ছে শৈশবের কথা। আর পরবর্তীতে আমি আমার কৈশোর এবং আমি যখন কলেজে পড়ি তখনকার সময়ে আমার পড়া একটা খুব ভালো বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, জওহরলাল নেহরুর লেখা একটা বই। এই বইটার ইতিহাসটা হচ্ছে যে জওহরলাল নেহরু তখন ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করছিলেন 1930-এর দশকে। তখন তাকে ব্রিটিশরা প্রায় ধরে নিয়ে জেলে ভরে রাখতো। এটা জেলই বলা যায় তার মূল ঠিকানা, মানে ওখানে হয়তো 2-3 বছর ধরে বিভিন্ন করে আন্দোলন করতে গিয়ে জেলে আটকে পড়েছেন। তো ওই সময়টাতে উনি লিখতেন প্রচুর। উনি একজন পণ্ডিত ছিলেন, অনেক পড়াশোনা ছিল, এবং ওই সময়টা উনি লিখতেন। ওনার লেখালেখিগুলো ছিল অনেকটা এরকম যে ওনার মেয়ে ছিল ইন্দিরা গান্ধী। তো ইন্দিরা গান্ধীর জন্য উনি চিঠি লিখতেন, এবং ওই লেখাগুলো চিঠির আকারে, যে মেয়েকে উনি চিঠির মাধ্যমে, সরাসরি তো দেখা হচ্ছে না, তো চিঠির মাধ্যমে লিখে লিখে অনেক কিছু হয়তো বলতেন, শিখাতেন। তো সেই বিশ্বের ইতিহাস নিয়ে ওই ইন্দিরা গান্ধীর কাছে লেখা চিঠিগুলোর সংকলনই বলা যায় গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই বইটা আমি আমার এইচএসসি পরীক্ষার আগে পড়ছি। ইংরেজিতে লেখা বই, বেশ মোটা একটা বই। কিন্তু এই বইটা আমি প্রচন্ড ইন্টারেস্ট নিয়ে পড়তে থাকি। আমি অনেক সময় পড়া বাদ দিয়ে বা দুপুরে ভাত খাওয়ার সময় বইটা নিয়ে নিয়ে পড়তাম। কারণ এই বইটা পড়ে আমি বিশ্বের ইতিহাস সম্পর্কে জানতে পারি। ইতিহাস আমার খুবই প্রিয় বিষয়, এবং আমাদের দেশের ইতিহাস বা আমাদের উপমহাদেশের ইতিহাস, আমাদের এশিয়ার ইতিহাস, পুরো বিশ্বের সবকিছু ইতিহাস, এইটা সম্পর্কে আমি ওই সময় জানতে পারি। তো এইটা আমার সেই সময়কার আরেকটা খুব বড় প্রিয় বই। আর পরবর্তীতে লেখা একটা পড়া একটা প্রিয় বই যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে রিচার্ড ফাইনম্যানের একটা বই আছে, বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান, নোবেল জয়ী বিজ্ঞানী। তার লেখা একটা বই আছে যে শিওরলি ইউ আর জোকিং মিস্টার ফাইনম্যান। এটাতে উনি ওনার বিজ্ঞানী জীবনের কথা নিয়ে বলছেন। সেটা আমার খুব ভালো লেগেছে। আর আরো যদি এখনকার বিভিন্ন পড়ার উপর বলেন, তাহলে বলবো যে রাহুল সাংকৃত্যায়নের একটা বই আছে, ভলগা থেকে গঙ্গা। সেটা সেটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা একটা ছোট 10টা গল্পের সংকলন, কিন্তু সেটা মানুষের একটা ইতিহাসে বিশাল পরিসরে সেটা নিয়ে বলা হয়েছে। আমি অনেকগুলো বইয়ের নাম বলে ফেললাম, কিন্তু একটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পের সংকলন, সেগুলো আমার খুব পছন্দের একটা বিষয়। আর জীবনানন্দ দাশের বনলতা সেন বইটা, ছোট্ট একটা বই, কবিতার বই, অসাধারণ কবিতা। সেই কবিতাগুলো দিয়ে মানুষের মনে অনেক ভাব রস হয়েছে। তা আমার চিন্তা ভাবনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেই কবিতাগুলো পড়তে খুব ভালো লেগেছে। এর জন্য সেটা আমার আর প্রিয় বইয়ের মধ্যে একটা। এখানে একটা প্রশ্ন পেয়েছি আমরা, দুইটা প্রশ্ন এখনকার সিচুয়েশন নিয়ে। একটা হচ্ছে
নজরুল ইসলাম, নাসিরুল ইসলাম, সে জানতে চাইছে যে এই যে এখন যে লকডাউন কালটা, এখান থেকে মানসিক চাপ কিভাবে তুমি সামাল দিচ্ছ। আর আরেকজন জানতে চেয়েছে যে এই করোনা কালটা যদি চলে যায় তখন আসলে চাকরি বাকরি কি হবে। দুইটাই কাছাকাছি প্রশ্ন একসাথে। কাছাকাছি প্রশ্ন। আমি প্রথমটা দিয়ে শুরু করি। এটা আসলে আমার স্ত্রী ডাক্তার জারিয়া আফরিন চৌধুরী, ও থাকলে ওর জন্য পারফেক্ট প্রশ্ন হতো, কারণ ও একজন সাইকিয়াট্রিস্ট এবং মানুষের মনকে নিয়ে ওর কাজ। আমি তো কম্পিউটার বিজ্ঞানী, আমি এটা আমার জন্য একটু বাইরের সাবজেক্ট হলে, কিন্তু আমি ওর কাছ থেকে অনেক কিছু শুনে অনেক কিছু শিখেছি, সেই চোখে অ্যাপ্লাই করে আমি ডাক্তার সাথে জব দিতে। সেটা হচ্ছে যে এখন করোনা কালে আসলে আমাদের মানসিক প্রভাব পড়ছে, আমরা বুঝি বা না বুঝি আমাদের মানুষের উপর প্রভাব পড়ছে সবার উপরই। কারণ আমরা হয়তো প্রথম দিকে একটা উৎসব মানে যারা বাসায় বসে থাকে খাবার দাবার নিয়ে চিন্তা করতে হচ্ছে, তাদের জন্য একটা উৎসব ভাব যে অনেক কিছু এখন অনলাইনে করা আছে, সবকিছু অনলাইনে কাছে গল্প করে বা কিছু করে। কিন্তু আমরা বুঝি বা না বুঝি আমাদের সবার উপরে কিছু কিছু প্রভাব পড়ছে। যে আমাদের প্রথমত হচ্ছে অনিশ্চয়তা। আমাদের অন্যান্য সব বিপদ আপদ আমরা জানি যে আচ্ছা এটা কেটে যাবে, কিন্তু এই করোনা কালে একটা বড় সমস্যা মানুষ পড়ছে, সেটা হচ্ছে অনিশ্চয়তা। আমরা জানি না যে কি হচ্ছে, এবং এই কারণে অনেকেই অনেক দুশ্চিন্তায় ভুগছেন, একজাতিতে ভুগছেন। আবার অনেকের জীবনে হয়তো বড় রকমের বিপর্যয় নেমে এসেছে, যে লকডাউনের কারণে বা বিভিন্ন কারণে তাদের যে খাওয়া দাওয়ার বা উপার্জন বন্ধ হয়ে গেছে, এই টাইপের অনেক বড় বড় সমস্যা হচ্ছে। তো এইটা থেকে বাস্তবে আমাদের কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। যে খুব প্রাচীন একটা প্রবাদ আছে যে দিস টু শ্যাল পাস, অর্থাৎ এই দিন না আরো দিন আছে। তো এই জিনিসটা আমাদের বিশ্বাস করতে হবে যে এই বিপদটা আমাদের যদি অনেক বড় বিপদও মনে হয়, বাট দিস টু শ্যাল পাস, অর্থাৎ আমাদের সামনে আরো দিন আসবে। আজ না হোক, কাল না হোক, কয়েকদিন পরে এইটা থেকে আমরা বের আসবো, আমরা আবার বাইরে গিয়ে মুক্ত আকাশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিব, আর পৃথিবীর সৌন্দর্য আমরা সরাসরি দেখবো, সবার সাথে হাসি মুখে থাকবো। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আর এইটা থেকে বাঁচার জন্য আসলে মাল্টিপল ওয়েতে আমাদের আগাতে হবে, যে মনটাকে ভালো করার জন্য। আমি যেটা আমার ওয়াইফ জারিয়ার কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে যে আমাদের ওয়েলবিং এর জন্য, অর্থাৎ ভালো থাকার জন্য, একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং, অর্থাৎ আমাদের শরীরের দিক থেকে ভালো থাকতে হবে, আমাদের ঠিকমতো করে খাওয়া দাওয়া, ঘুমানো, এসবগুলো কাজ চালু রাখতে হবে। একটা হচ্ছে ইমোশনাল ওয়েলবিং, অর্থাৎ আমাদের যে আশেপাশের মানুষেরা আছে তাদের সাথে আরো কন্ট্যাক্ট রেখে আমাদের মনটাকে ভালো রাখতে হবে। বাজে খবর, দুঃখের খবর, ট্র্যাজেডি খবর, এগুলার বদলে আমাদের ভালো ভালো খবর যদি আমরা দেখার অভ্যাস করি, তাহলে ফেসবুকে আমাদের কিন্তু ভালো ভালো খবর দেখাবে। আর সবশেষে আসছে স্পিরিচুয়াল ওয়েলবিং। এটা আসলে এক এক মানুষের জন্য এক এক রকম। যারা ধর্মে নিজের স্পিরিচুয়াল শান্তি পান, তাদের ধর্মের দিকে মন দিতে পারেন। যারা হয়তো অন্য কোনো গভীর কোনো দর্শনের কথা পড়ে স্পিরিচুয়াল আনন্দ পান, তাদের সেদিকে মন দিতে হবে। কিন্তু আমাদের ওই দিকটাকে খেয়াল রাখতে হবে যে আমরা তো কেবল জাস্ট হাড্ডি মাংসের মানুষ না, রক্ত মাংস খালি না, আমাদের মনও আছে। তো সেটাকে ভালো করতে হলে আমাদের ইমোশনাল ওয়েলবিং এর পাশাপাশি স্পিরিচুয়াল ওয়েলবিং, যে যেভাবে পারে, কেউ যদি নামাজ পড়ে এই ব্যাপারে ভালো ফিল করে, তাকে সেটা করতে হবে। কেউ যদি কোনো ধ্যান করে হয়, সেই সব দিকেই আসলে করতে হবে। তো এটা হচ্ছে প্রথম প্রশ্নটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে করোনা কালের পরে এই জিনিসটা যখন কেটে যাবে, তখন চাকরি বাকরি কি হবে। আমি মনে করি যে চাকরি বাকরির জগতে একটা বড় পরিবর্তন আসবে। এটা অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমরা কিন্তু এই করোনার কারণে অনেকগুলো নতুন জিনিস অভ্যস্ত হয়ে গেছি আমরা এক ধাক্কাতে। আগে এই যে আমরা লাইভের মাধ্যমে অনেকে ইন্টারনেটে ব্রডকাস্ট করছি, অনেকে দেখছে, এই জিনিসটা কিন্তু আগে আমরা করতাম না। আগে আমরা করতাম মানে এই লেভেলে করতাম না। বা এই যে মিটিং করাটা, যে জুমের মাধ্যমে অনলাইনে মিটিং করার ব্যাপারটা, এটা আগে মানুষের ইন্টারেস্ট ছিল। মিটিং মানে হচ্ছে হ্যাঁ, ঢাকা শহরে এক মাথা থেকে আরেক মাথায় কয়েক ঘন্টা ধরে ড্রাইভ করে জ্যাম পেরিয়ে গিয়ে ফিজিক্যালি মিট করতে হবে সামনাসামনি, না হলে মিটিং হবে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে না করেও আসলে মিটিং করা সম্ভব, এবং খুব সফলভাবে মিটিং করা সম্ভব। তো এই জিনিসটা আস্তে আস্তে আমরা শিখে গেলাম, এবং করোনা কাল যখন কেটে যাবে তখন আমি মনে করি যে মানুষের মাঝে এই অভ্যাসগুলো থাকবে, যে আমাদের সবকিছুর জন্য ফিজিক্যালি যাওয়ার দরকার নেই, অনলাইনের রিসোর্সেস করে অনেক কাজ করা সম্ভব। এবং কাজ করতে হলে বাসায় থেকে, অফিসে গিয়ে কাজ করতে হবে কথা না, বাসায় বসেও কাজ করা সম্ভব। এইটার একটা বেশ কতগুলো ভালো এফেক্ট আছে। সেটা হলো যে আমাদের প্রথমত সময় বাঁচবে, দ্বিতীয়ত চাকরি বাকরির ব্যাপারে বলি। আগে ধরেন আমেরিকায় কেউ চাকরি করতে হলে আমেরিকায় এসে কাজ করার দরকার ছিল, ব্যাপার ছিল। এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইনের মাধ্যমে অনেক কাজ করে ফেলা সম্ভব। তার জন্য যে শিক্ষা আছে, সে বাংলাদেশে আছে নাকি আমেরিকা আছে সেটা আসলে ব্যাপার না, অনলাইনে থাকলেই হলো।
এর ফলে আমি মনে করি যে আমাদের যে তরুণ সমাজ তাদের জন্য একটা বড় সুযোগ এসেছে যে বাংলাদেশের চাকরি না খুঁজে তারা বিশ্ব জুড়ে এখন চাকরি খুঁজতে পারেন, কারণ আমাদের করোনা পরবর্তী বিশ্ব এই অনলাইনের মাধ্যমে অনেক কাজ হবে। যেগুলো আমি একটা উদাহরণ দিই, সেটা হলো যে শিক্ষকতা টিউশনের ব্যাপারটা, বাংলাদেশের যারা টিউটর আছেন তারা কিন্তু বাংলাদেশে পড়ান, এমনকি খালি নিজের শহরে পড়াতে পারেন। এখন দেখা যাচ্ছে যে বিশ্বের সবখানি মানুষ অভ্যস্ত হয়ে গেছে করোনার কারণে বাধ্য হয়ে যে কম্পিউটার ইউজ করে, মানে কম্পিউটারের মাধ্যমে একজন টিউশনি করাচ্ছেন। এর ফলে আমি এখন প্রায় অলরেডি শুরু হয়ে গেছে যে প্রায় অ্যাড দেখি যে ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে অনেকে অনলাইনের মাধ্যমে অঙ্ক শিখাচ্ছেন বা বিভিন্ন জিনিসপত্র শিখাচ্ছেন। করোনা কাল কেটে গেলেও এই ব্যাপারটা চালু থাকবে মানুষের মনে, এবং সেটা বাংলাদেশের যে টিউটর যারা প্রাইভেট টিউশন করান বা পড়ান তাদের জন্য একটা বড় সুযোগ। তারা খালি নিজের শহরে সীমাবদ্ধ না থেকে নিজের শহরের বাইরেও এগুলো করাতে পারেন এবং সারা বিশ্ব জুড়ে তার সামনে সুযোগ এসেছে। আর করোনা কালে পরবর্তীতে আরেকটা ব্যাপার আছে, এটা পজিটিভ না নেগেটিভ সেটা বলতে পারছি না, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন বুঝে যাচ্ছি যে অনেকগুলা কাজে আসলে দরকার নাই। এই কারণে যেমন যে কাজগুলো আসলে আমাদের মনে হতো যে লাগবেই, সেটা আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই করতে পারছি। এই যে ধরুন আমরা এখন আজকে কথা বলছি, সুন্দর একটা ব্রডকাস্ট হচ্ছে, এইটার জন্য কিন্তু কোনো ক্যামেরাম্যান লাগছে না, একটা ওয়েব ক্যাম আছে, ব্যাস আমরা সুন্দর সেট আপ করে তার সামনে বসে করতে পারছি। এই যে অনেকগুলো কাজ যেগুলো আসলে টেকনোলজি দিয়ে করা সম্ভব, সেটা হয়তো আগে আমরা বুঝতাম না, তা এখন কিন্তু আমরা এই করোনা কালে বাধ্য হয়ে বুঝে যাচ্ছি যে অনেক কাজের জন্য আসলে টেকনোলজি যথেষ্ট, একজন মানুষকে ব্যস্ত রাখার কোনো দরকার নেই। তো করোনা পরবর্তী বিশ্বে আসলে এই ধরনের অনাবশ্যক কাজগুলো আস্তে আস্তে হয়তো চলে যাবে, তার বদলে আমাদের নতুন ধরনের কাজের সৃষ্টি হবে, যেটা হবে মূলত জ্ঞান নির্ভর, অর্থাৎ যার জ্ঞান আছে, যার স্কিল আছে, দক্ষতা আছে কোনো বিষয়ে, তাদের সেই দক্ষতার কাজে আসবে। তো আমাদের সেইটার জন্য আসলে সবাইকে প্রস্তুত হতে হবে। খুবই চমৎকার বলেছে। আসলে এই সময়টা যারা প্রশ্ন করতেছে বা যারা দেখতেছে তাদেরকে বলবো যে আপনারা প্রস্তুতি নেন, আপনার এই পরিবর্তনের সঙ্গে আপনাকে কিন্তু খাপ খাওয়াই দিতে হবে। আমাদের একজন দেশের বাইরে থেকে একজন দর্শক, তন্ময় দত্ত, উনি কলকাতা থেকে, ওনার প্রশ্নটা একটু সহজ প্রশ্নই, মানে বাংলাদেশকে জানতে হলে আমি কোন বইটা বেছে নিই? বাংলাদেশকে তোমার সাজেশন বলো। হ্যাঁ, বাংলাদেশকে জানতে হলে আসলে বাংলাদেশের মানুষকে জানতে হবে। তা আমি নির্দিষ্ট কোনো বইয়ের কথাটা বলাটা কঠিন। তো বাংলাদেশের যদি বাংলাদেশের সমাজ সম্পর্কে যদি জানতে চান, মানে বাংলাদেশের মধ্যবিত্ত জীবন বা বাংলাদেশের মেজরিটি এখন যে আরবান পপুলেশন, তাদের সম্পর্কে জানতে হলে আসলে হুমায়ুন আহমেদের বেশ কিছু উপন্যাস আমি সাজেস্ট করি। যে হুমায়ুন আহমেদের লেখা বেশ কিছু উপন্যাসে এই বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের জীবনটা কেমন করেছে তার একটা খুব ভালো চিত্র ফুটে উঠছে। আর বাংলাদেশের গ্রামীণ সমাজের সম্পর্কে যদি জানতে চান, অনেক কালজয়ী লেখক আছেন, কোন নির্দিষ্ট একজন কথা বলা কঠিন, কিন্তু আসলে গ্রামীণ সমাজ কেমন করে চলে, লাল সালু যে উপন্যাসটা আছে সৈয়দ ওয়ালিউল্লাহ, সেটা বাংলাদেশের গ্রামীণ সমাজের একটা ভালো রিপ্রেজেন্টেশন, মানে বাস্তব রিপ্রেজেন্টেশন বলা যায়, সেটা দেখতে পারেন। আর যদি বাংলাদেশের এমনিতে বাংলাদেশের সমাজকে জানতে চান, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানতে চান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী, সেটা একটা ভালো বই আমি মনে করি বাংলাদেশের রাজনীতি এবং ইতিহাস এবং সমাজকে জানার জন্য। আমি একটা সাজেশন দিই, সেটা হচ্ছে আমাদের মানুষদেরকে যদি একটু ভালো মতো বুঝতে চাও তাহলে ডক্টর আকবর আলী খানের ওনার যে থিসিসটা ডিসকভারিং বাংলাদেশ, এটা খুব ভালো বই। এটা অনেকখানি কাজে লাগে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, এটা করেছে শোভন শোভন ঘোষ, সে তোমার কাছে প্রশ্ন করেছে যে বাংলাদেশ থেকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের, কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার অনুরোধ পেলে তুমি আসবা? আমি বলবো যে মুনির ভাই প্রায় বলেন যে একটা ইনস্টিটিউট করার জন্য, যেটা হবে বিশ্বমানের একটা ইনস্টিটিউট, যেখানে গবেষণার জন্য কোনো বাধা থাকবে না। তো মুনির ভাই যদি সেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তাহলে সেখানে আমি আসবো। জটিল প্রশ্ন। আচ্ছা, জটিল উত্তর, আমরা আগাই থাকি। তা আচ্ছা, আমার একটা প্রশ্ন তোমার কাছে আছে, সেটা হচ্ছে তোমার এখন কয়জন পিএইচডি স্টুডেন্ট? আমার বর্তমানে 3 জন আছে পিএইচডি স্টুডেন্ট, আর আমার আন্ডারে 5 জন পিএইচডি করে অলরেডি পাশ করে ফেলছেন। আর মাস্টার্সে কয়জন? মাস্টার্সে এই মুহূর্তে আছে 2 জন, আর এর আগে 6-7 জন মাস্টার্স করছে আমার আন্ডারে। আচ্ছা, তাহলে তোমার মাস্টার্সে 2 জন আছে, পিএইচডি 3 জন আছে, আন্ডার গ্রেডে ক্লাস নিতে হয়, হ্যাঁ, নিজে রিসার্চ করতে হয়, তারপরে এই জিনিস লিখতে হয়। এত সময় তুমি কেমনে ম্যানেজ করো? বাচ্চাদেরও সময় দাও, আমি দেখলাম তুমি ইয়াকে, তোমার ওয়াইফকেও প্রচুর সময় দাও, এত কিছু কেমনে ম্যানেজ করো? আসলে সবকিছুকে মানে যদি কোনো কাজকে ভালো লাগে তাহলে তার জন্য সময় বের করা আসলে কোনো ব্যাপার না।
আমি যে কাজগুলো সবগুলো করি সবগুলোই আমার পছন্দের কাজ। বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, ওদের সাথে বাইরে খেলা, ওদের সাথে বিভিন্ন ওদের মতো ওদের লেভেলে নেমে এসে আমার নিজের শৈশবকে আবার ফিরে পাওয়া, সেই সুযোগটা আমার পাই বলে আমার খুব ভালো লাগে বলে সেটা করি। আমার পড়াতে শিক্ষকতা করতে ভালো লাগে, মানুষকে কোন আমার নিজের যে জ্ঞান সে মানুষের সাথে শেয়ার করতে ভালো লাগে, আমার গবেষণা করতে ভালো লাগে, আমার হয়তো অন্যান্য যে কাজ বই লেখার কাজ করি সেটাও দিতে আমার ভালো লাগে। কাজ কোনো কাজ যদি করো ভালো লাগে তার জন্য আসলে সময় অটোমেটিক্যালি বের হয়ে যায়। এমনকি মানে আমি যখন হয়তো মানে গবেষণার জন্য যে আমি একটা নির্দিষ্ট সময়ে কাজ করব সেটা না করে আমি হয়তো সবসময় যে কোনো সময় যদি কোনো একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসে সেটা নিয়ে কাজ করি। কোনো সময় যদি আমার বাচ্চাদের সাথে আমার সময় কাটতে মানে বাচ্চারা আমার সাথে খেলতে চায় তাহলে সে খেলি। তো আমার মূল পয়েন্টটা হচ্ছে যে সময় বের করা আসলে ওই রকম ব্যাপার না, সবকিছুকে ভালো লাগতে হবে। জোর করে চাপিয়ে দেওয়া কাজের জন্য আসলে সময় বের করা কঠিন হয়ে যায়। কিন্তু কোনো কাজ যদি ভালো লাগে কারো তার জন্য আসলে চিন্তা করে স্কেডিউল করে সময় বের করতে হয় না, অটোমেটিক্যালি সময় বের হয়। এতে ভালো, মানে কোনো চিন্তা নাই, মানে যে একটা অভ্যাসের অংশ হয়ে যাচ্ছে। আহ তোমার তো রাগিবের কাছে আরেকটা অনুরোধ হচ্ছে, এটা এম কে আলম অরণ্য ও লিখেছে যে রাগিব হাসান স্যার তো দাবি করব প্রতি বছর একটা বই নয়, অন্তত 2টা বই প্রকাশ করার জন্য। এবং একজন আগে বলছে যে তোমার 2021 সালে তোমার কি নতুন বই ওরা পাবে। আমার ইচ্ছা তো অনেক বই লেখার, কিন্তু যেটা বললাম যে আমি সবকিছুর জন্য সময় বের করি। তো এই জন্য বই লেখার কাজটা আসলে অনেক সময় এই আদর্শ প্রকাশনী মাহবুব ভাইয়ের আমাকে রেগুলার খোঁচান, সেই খোঁচার খেয়ে হয়তো অনেক ক্ষেত্রে কাজগুলো শেষ হয়। তো যাই হোক, তো বই লেখার জন্য আমার এই বছরের পরিকল্পনা হচ্ছে বেশ কয়েকটা। একটা হচ্ছে যে আমার যে বিজ্ঞানীদের কাণ্ড কারখানা সিরিজ আছে, যেটা আমি অলরেডি 3টা পড়ে লিখেছি, তো সেটার উপর বই লিখবো। এবং এবারের ফোকাসটা হয়তো একটু স্পেসিফিক ফোকাস হবে। সেটা হচ্ছে যে আমাদের যে দক্ষিণ এশিয়ার যেসব বিজ্ঞানী আছেন, আমাদের দেশের যেসব বিজ্ঞানী আছেন, তাদের অনেকের কথা আমি ইতিমধ্যেই লিখেছি। জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহেবের কথা লিখেছি, কিন্তু আরো কিছু বিজ্ঞানী আছেন যাদের কথা নিয়ে লেখা হয়, তাদের নিয়ে। এবং আরো হচ্ছে যে আমাদের যদি মধ্যযুগের বিজ্ঞানের কথা বলেন, আরো প্রচুর বিজ্ঞানী আছেন। যেমন অ্যালগরিদম নামটা এসছে আল খারিজমি থেকে। তারপর ওমর খৈয়াম যে আছেন, যাকে আমরা চিনি হচ্ছে কবি হিসেবে, তিনি কিন্তু খুব ভালো বিজ্ঞানী এবং গণিতজ্ঞ ছিলেন। তার উপর লেখার ইচ্ছা আছে। তো এই স্পেসিফিক এশিয়ার যেসব বিজ্ঞানী আছেন তাদেরকে নিয়ে আমার কিছু লেখার ইচ্ছা আছে, এইটা একটা। আর আরেকটা হলো যে আমি আসলে আমার নিজের যে রিসার্চের বিষয় সাইবার সিকিউরিটি, কম্পিউটার সিকিউরিটি, সেগুলোর উপর বই লেখার কাজ করছি। এটাতে আসলে 2টা আলাদা বই লেখার ইচ্ছা আছে। একটা হচ্ছে মোটামুটি একাডেমিক বই, অর্থাৎ যেটা আসলে কম্পিউটার সিকিউরিটি নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চান, কম্পিউটার সিকিউরিটিতে হাতে খড়ি এই টাইপের বই। আর আরেকটা হচ্ছে আম জনতার জন্য লেখা, যে আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার সিকিউরিটি অনেক দরকার আছে। তো এই জন্য একেবারে আম জনতা লেভেলে যে সবাই পড়ে বুঝতে পারবে এবং সবাই তাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারবে, এইরকম কম্পিউটার সিকিউরিটির কি কি জিনিস সবার জানা থাকা দরকার, সেটার উপর খুব সহজ ভাষায় এবং কার্টুন সহ একটা বই লেখার আমার ইচ্ছা আছে। মুনির ভাই শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোন বন্ধ। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে রাগিব হাসান স্যার আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারছেন? না, আমার লক্ষ্য তো হচ্ছে যে বই সারাদিন খালি বই পড়া, সেই লক্ষ্যে এখনো পৌঁছতে পারি। এবং যত বই আছে তা আমি বই পাগল বলে আমেরিকায় আসার পরে আমি হঠাৎ আবিষ্কার করলাম যে আমেরিকার লোকজন আসলে বই পাগল। বই পাগল ইন দ্য সেন্স যে আমেরিকার প্রতিটা পাড়ায় পাড়ায় একটা করে লাইব্রেরি আছে। তো আমার তো ওই লাইব্রেরি যখন একটা ঢুকি আমার একটা ঈদের দিনের মতো ফিলিং হয়, এত বই চারপাশে। তখন আমার মনে হচ্ছে আমি যদি সারাটা দিন ধরে বইগুলো পড়তে পারতাম। তো বিভিন্ন কারণে সেটা এখনো সম্ভব না। তো আমার ইচ্ছা আছে যে কোনো একটা সময় আসবে যখন আমি সারাদিন ধরে খালি বই পড়বো। আর লক্ষ্যের কথা যদি বলেন, আমার মানে আরো লক্ষ্য হলো যে আমাদের যে জ্ঞান যত আছে, দুনিয়ার যত জ্ঞান আছে সেটাকে বাংলা ভাষায় নিয়ে আসা, সবার কাছে নিয়ে যাওয়া, এবং প্রযুক্তিকে মানুষের কাছে আরো সহজলভ্য করে দেওয়া, যাতে আমাদের দৈনন্দিন জীবনে সব কাজ করতে পারি। তো সেই লক্ষ্যে আমি আসলে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্যে আসলে কোনো শেষ বলে কিছু নাই, কারণ প্রযুক্তি অনেক আসবে এবং মানুষও পৃথিবীতে থাকবে। সেই মানুষের কাছে জ্ঞানকে, বিজ্ঞানকে নিয়ে যাওয়া, প্রযুক্তিকে নিয়ে যাওয়ার এই কাজটা, এটা আসলে এন্ডলেস গোল বলা যায়, যে আমাদের কোনো শেষ নেই, অসীম সীমা। তো সেই লক্ষ্যের দিকে আমি এখনো আগে যাচ্ছি। মানে এটা একটা যাত্রা আর কি, এটা থামার একটা নাম যাত্রা। নয়। মৃত্যুর আগের দিন পর্যন্ত আল্লাহ তোমাকে সঠিক দিক। আরো আমরা একদম শেষের দিকে আর 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 হয়তো আমরা 5-6 মিনিট করতে চাই।
তো শেষের দিকের দিয়ে একটা প্রশ্ন, তন্ময় এমজেড এর তন্ময়, সে বলছে যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কিছু বই আপনি বলতে পারেন, মেন্টালি বুস্টার। মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য আসলে নির্দিষ্ট কোনো বই না, আমি নির্দিষ্ট কোনো বই সাজেস্ট করবো, কারণ বাজারে অনেক বই আছে যে মোটিভেশনাল রাইটিং এর বই, সেটা তোমরাও পারবে, অমুক পারবে, তার এই টাইপের কথাটা লেখা। তো সেসব বই পড়ার চাইতে আমি বলবো যে আমাদের মানুষের জীবন সম্পর্কে জানতে হবে, জীবন সম্পর্কে জানতে হবে, এবং মানুষের জীবনের অনেক উত্থান পতন এই টাইপের জিনিসটা সম্পর্কে যদি কারো আইডিয়া হয়, তাহলেই আসলে নিজের শক্তিটা, মানসিক শক্তিটা বাড়বে। মানসিক শক্তি ব্যাপারটা এরকম যে এমন না যে একটা বই পড়লাম আমার জীবন সলভ হয়ে গেল, জীবনের সব শক্তি পেয়ে গেলাম, তা না। একজন দৌড়বিদ যখন দৌড়ানো শুরু করেন, তারা তো রেগুলার প্র্যাকটিস করেন। তারপর ধরেন সাকিব আল হাসান বা মাশরাফি, তারা কিন্তু একদিন এরকম ভালো ক্রিকেটার হয়নি, তারা অনেকদিন ধরে অনুশীলন করে হচ্ছেন আস্তে আস্তে। তো এইরকম আমাদের নিজেদের মনের শক্তিটাকে বাড়াতে হবে, এবং সেই শক্তিটা বাড়াতে হলে আমাদের মনের আকাশটাকে অনেক অবারিত করতে হবে, অনেক এক্সপ্যান্ড করতে হবে, যাতে করে আমরা পৃথিবীর, আমরা তো প্রথম মানুষ নয়, আমাদের আগে কোটি 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 মানুষ এসে গেছেন, জীবন কাটিয়েছেন, তাদের জীবনে তারা এরকম অনেক কিছু দেখেছেন, শুনেছেন। এই জন্য আমি মনে করি যে মানুষের যে জীবন সম্পর্কে লেখা বা সাহিত্য, সেটার মাধ্যমে আমাদের আস্তে আস্তে মনের এই শক্তিগুলোকে বাড়াতে হবে। কোনো নির্দিষ্ট বই পড়ে এটা হবে না, এটা করতে হলে আমাদের জীবনধর্মী লেখা, সাহিত্য এবং ইতিহাস, এইগুলো জানতে হবে। এগুলা পড়ার পর আমরা বুঝতে পারবো যে আমাদের সামনে কারো প্রত্যেকের জীবনে যে সমস্যাগুলো আসছে, নট দ্য ফার্স্ট টাইম, আগেও প্রচুর মানুষ এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, এবং তারা নিজেদের সব ঘাত অভিঘাত পেরিয়ে মানুষজন এসছে। কারণ আমরা কিন্তু এখন এই একবিংশ শতাব্দীতে টিকে আছি, এমন না যে মানব সভ্যতা 1000 বছর আগে শেষ হয়ে গেছে, এমন না যে আরো 1000 পর থাকবে না। তো আমরা কিভাবে এসেছি সেটা আসলে, সেটার ইতিহাসটা পাওয়া যাবে সাহিত্যের মধ্যে এবং ইতিহাসের মধ্যে। তো সেগুলো পড়লে, বই পড়ার ভালো অভ্যাস করলে আসলে আমরা এই মানসিক শক্তি পাবো। কোনো একটা বই দিয়ে আসলে এটা করা যাবে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে প্রচুর বই পড়তে হবে, অনেক আউটপুট করতে হবে, এবং অনেক ধরনের করতে হবে। আমার যে এই যে এই অনুষ্ঠানটা, যেটা নাম পড়ো 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 আমার বই, যেটা সেটার পিছনে আমি একটা বড় তালিকা দিয়ে দিচ্ছি যে যত বই আছে, যত সিনেমা আছে, যত গান আছে, যত কিছু শেখা যায় এরকম। আমি নিজে আমার কথা বলি যে আমি যখন বিশ্ব সাহিত্যের বই অনেক বই পড়ছি, এবং আমি অনেকগুলো বই কিছু বুঝি নাই, কিন্তু আমি ওগুলো রিডিং করছি, ওটা একটা অভ্যাস করে, সেটা খুব দরকার। তো আরেকটা এখানে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা আলাপ করছি, যেমন আইসিটি তে কিভাবে প্রোগ্রামিং এ ভালো হওয়া যায়, কিভাবে বিদ্যা প্রশ্ন, এগুলা এই প্রশ্নগুলো আমরা নিচ্ছি না। আমি শেষের দিকে থেকে আরেকটা ও আচ্ছা, একটা প্রশ্ন আছে, সাইবার সিকিউরিটি নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে কিভাবে শুরু করবে, একটা আন্ডার গ্রাজুয়েট। আচ্ছা, সাইবার সিকিউরিটি নিয়ে যদি কেউ কাজ করতে হয়, তাহলে প্রথমে আমি আবারও একটা কথা সেটা তো বারবার রিপিট করছি, সেটা হচ্ছে প্রথমেই স্বীকার করে নিতে হবে যে সিকিউরিটি কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেম না। অন্য অনেক কিছু টেকনিক্যাল প্রবলেম হতে পারে, যে হয়তো ডেটাবেস শিখতে হবে, ডেটাবেস সমস্যা সলভ হতে হবে, অ্যাপ বানিয়ে সমস্যা সলভ হয়ে গেল, তা না। সাইবার সিকিউরিটি হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা শাখা, যেখানে আসলে টেকনিক্যাল প্রবলেম চাইতে হিউম্যান প্রবলেমটা বেশি বুঝতে হয়, অর্থাৎ মানুষকে বুঝতে হয়। কারণ দুনিয়ার যে কোনো সিকিউরিটি সিস্টেম এটা কাজ করবে না যদি ওই সিকিউরিটি সিস্টেম যারা ইউজ করবে সেই ইউজারদেরকে কথা চিন্তা না করা হয়। এবং দুনিয়ার যাবতীয় সিকিউরিটি সিস্টেমের প্রবলেমের মূলে আছে হিউম্যানস, অর্থাৎ মানুষরা। তো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে হলে বাংলাদেশ প্রথমে এই যে প্রথাগত যে অন্যান্য সাবজেক্টের যে চিন্তা ভাবনা, যে একটা টেকনোলজি শিখেছে যে সলভ করে ফেলবো, সেটা না করে বুঝতে হবে যে এই সিকিউরিটির প্রবলেম কোথা থেকে আসে। আর ধাপে ধাপে শিখতে হলে কম্পিউটার সিকিউরিটির অনেক রিসোর্স অনলাইনে আছে, আমি নিজেও প্রচুর লেখা লিখছি। বাংলাতে আশা করি আস্তে আস্তে এই রিসোর্সগুলো তৈরি হয়ে যাবে, সেগুলো দিয়ে মাসে শুরু করতে পারে। এবং কম্পিউটার সিকিউরিটির খুব ভালো ভালো কিছু বই আছে, আমি বিভিন্ন সময় শেয়ার করব ভবিষ্যতে আমার টাইমলাইনে। সেগুলো, সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং নামে একটা বই আছে, এই টাইপের জিনিসগুলো, টেক্সট বুকগুলো থেকে মূল ধারণাটা পাওয়া যাবে। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো খুব বেশি একটা সাইবার সিকিউরিটি টপিক পড়ানো হয় না। আমি নিজে এই চান্সে একটু বলে ফেলি যে আমি নিজে এখন বাংলায় একটা কোর্স পড়াচ্ছি অনলাইনে, কম্পিউটার সিকিউরিটির পাঠশালা নামে। তো সেটা ভিডিওগুলো দেখলে হয়তো অনেকের ধারণা হবে যে সিকিউরিটি বেসিক ধারণাটা কি, এবং পরবর্তীতে তারা সামনে আগাতে পারবে। থ্যাংক ইউ, আমরা তোমার অনেক সময় নিলাম,
আমার মনে হয় যে আমরা যদি শেষ করি, আমি যারা আমাদের পাঠক যারা এখানে আছে অডিয়েন্স, তারা অনেক অনেক প্রশ্ন করছে, আমরা যতদূর পারছি বেশিরভাগ প্রশ্নগুলো নিয়েছি। আমরা চাইলে আড্ডা অনেকক্ষণ করতে পারবো, আমি আর রাগিব আমরা দুইজনই ডুয়েটে পড়ছি, আমরা সারা রাত আমাদের আড্ডা দেওয়ার ইতিহাস আছে, কাজে আমরা এটা দিতে পারবো। তবে সেটা হয়তো ঠিক হবে না, কারণ প্রত্যেকেরই প্রায় রাত 11:30 বাজে, প্রজাতি আবার সেই সময় উঠতে হবে। তো আমি শেষে একদম শেষ প্রশ্ন বলতে পারি, সেটা হচ্ছে যে যারা এই অনুষ্ঠান দেখতেছে অথবা যারা পরে রেকর্ডটা দেখবে, তাদের উদ্দেশ্যে তোমার কোনো বিশেষ কোনো সাজেশন? সবাইকে বলবো যে মানে মানুষের সাথে অন্য 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 প্রাণীর বা অন্য যে কোনো কিছুর পার্থক্যটা কোথায়, সেটা হচ্ছে আমাদের যে মন আছে আমরা চিন্তা করতে পারি। তো আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা হচ্ছে যে আমাদের সেই চিন্তাটাকে আস্তে আস্তে চেপে চেপে একটা নির্দিষ্ট প্যাটার্নে নিয়ে আসা হয়, ফলে আমরা আমাদের নিজেদের বাইরে চিন্তাধারার বাইরে চিন্তা করতে পারি না। সেই সমস্যা থেকে এড়াতে হলে ছোটবেলা থেকে সবাইকে আমি পরামর্শ দিই বই পড়তে। মনির ভাইয়ের পেজে হচ্ছে পড়ো পড়ো পড়ো, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে বই পড়তে 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 যখন যেখানে যা পাওয়া যায় তাই পড়তে, এবং পড়াশোনার বিষয়ের বাইরেও আমাদের জ্ঞানের যা শাখা আছে সবকিছুর ব্যাপারেই পড়তে। কারণ আমরা যত পড়বো তত শিখবো, এবং তত আমরা বুঝতে পারবো যে আমরা কত কিছু জানি না, তাতে আরো পড়ার আগ্রহ সৃষ্টি হবে। কাজে পড়ে আমরা যত কিছু পড়বো, নিজেদের বিষয়ের বাইরেও যতটুকু পড়বো, সেটা পড়ার মাধ্যমে আমরা আমাদের মনের আকাশটাকে আরো বিশাল করতে পারি, এবং সেই মনের আকাশটাকে বিশাল করার মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারবো আমাদের মানুষ সম্পর্কে, সভ্যতা সম্পর্কে, এবং আমাদের জীবন সম্পর্কে অনেক বেশি শিখতে পারবো। কাজে সবাইকে যদি একটা পরামর্শ দিতে হয়, সেটা হচ্ছে যে পড়ার অভ্যাস করা, এবং পড়াটা শুধু বাধ্য হয়ে পড়া না, আনন্দের জন্য পড়া। নিজের আনন্দটা কোথায় সেটা বুঝে নিতে হবে, এবং সেই অনুযায়ী অনেক পড়তে হবে। প্রিয় রাগিব, প্রিয় দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। রাগিব হাসান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকলা, প্রায় ঘন্টাখানেক আমরা আলাপ করেছি নানা বিষয়ে। আশা করি ভবিষ্যতে আমরা আমরা আরো অনেক প্রশ্ন নিয়ে আবার যদি কোনোদিন সুযোগ পাই, এখন যেহেতু তথ্য প্রযুক্তি আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে পথের দূরত্ব, মাঝখানের দূরত্বটা, যে তুমি যে পৃথিবীর উল্টো দিকে, সেটা কিন্তু মনে হচ্ছে না, আমাদের সবার কাছে মনে হচ্ছে যে আমরা একটা ড্রয়িং রুমে বসে আছি এবং সবাই আমরা বলছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী আয়োজনে আবার মনির ভাই, আপনাকে এবং আপনার পাশাপাশি যারা এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং এই করোনা কালের এই মহামারীর সময় সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বই পড়ুন। এইটা দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সবাই আমরা সুস্থ থাকি, বাসায় থাকি। ধন্যবাদ সকলকে।